হ্যালো, আসসালামু আলাইকুম। সিয়ার, কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমার কথা আসসালাম। কথা শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার, শুনতে পাচ্ছি। ওকে, স্ক্রিনটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে। আজকে আমাদের কোন টপিকের উপর ক্লাস? কাস্টমের উপর। কাস্টমের কাস্টম। উপর। কাস্টমের ব্যাপারে আগে কি বলেছিলাম? বলেন তো, আগে কি বলেছিলাম? এক্সামের জন্য যে টেকনিক বলেছেন, সেখানে কাস্টমস এর ব্যাপারে কি বলেছি? স্যার, মেন মেন কিছু টপিক হুম। দেখাই দিবেন, ওগুলা পড়লেই 10-12 মার্ক কভার করা যাবে। চার পাঁচ 10-12 মার্ক। 4-5 মার্কের কোশ্চেন আছে এখান থেকে। হ্যাঁ জি, 10-12 মার্ক বলি নাই, রাইট? আমরা এখান থেকে 5-6 যাই পাই, এটাই আমাদের জন্য কি বোনাস। এটার পিছনে বেশি সময় দেওয়া যাবে না, সিলেক্টিভ এরিয়াগুলো পড়বো। আর এছাড়া হচ্ছে আজকে আমরা আপনাদেরকে কাস্টমস এর পাশাপাশি টোটাল এক্সামের জন্য কোন কোন এরিয়াগুলো দেখতে হবে সেগুলা বলে দিবে, একটু নোট করে নিবেন। তাহলে ব্যাটারটা তো আমরা পুরোটাই পড়বো। ট্যাক্সের ক্ষেত্রে কিভাবে পড়লে পরীক্ষায় মার্কসটা ভালো ক্যারি করা যাবে সেই টেকনিক গুলো বলে দিব, ঠিক আছে স্যার? জি স্যার। তো এর জি মধ্যে স্যার। আপনাদের যে ক্লাসগুলো হয়েছে, এতে প্রিপারেশন কি মনে হচ্ছে, কতটুকু হয়েছে প্রিপারেশন? স্যার, আলহামদুলিল্লাহ ভালো। ভালো। ক্লাসে পার্টিসিপেট এত কম কেন? ক্লাস শেষের দিকের জন্য নাকি? না স্যার, আজকে একটু বেশি কম। বেশি কম, অসুবিধা নাই। ট্যাক্স পার্টে কয়টা ক্লাস হয়েছে? এখনো শুরু হয় নাই। এখনো শুরু শুরু হয়নি, হয় নাই ওকে। স্যার। এটা অনেক পিছনে, অসুবিধা নাই। স্যার, ভ্যাট আমরা নিয়ে যে, একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার, প্রশ্ন বলতে আপনি বলছিলেন ওটা সমাধান করে দিবেন। ওই যে কারো টার্ন ওভার যদি 50 লাখের উপরে এবং 3 কোটির নিচে হয়, তাহলে হ্যাঁ, টার্ন ওভার ট্যাক্স এনলিশমেন্ট হবে, আর যদি 3 কোটির উপরে হয় তাহলে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। আর হ্যাঁ। বইয়ে তো আলাদা দেওয়া আছে স্যার, আপনি ওটা ক্লিয়ার করে আপনি দিতে চাইছিলেন পরে তো। আপনি আপনি মনে হয় ওই ক্লাসে অ্যাটেন্টিভ ছিলেন না, এবং ম্যাটেরিয়াল যেটা শেয়ার করছে সেটাও খেয়াল করেন নাই। ওইখানে স্যার কারেকশন করে দেয় নাই স্যার? অন্যরা কি বলেন? জি স্যার। তো উনি কি বলে? আমি যে ক্লাস ম্যাটেরিয়াল দিয়েছি সেখানে ঠিক করে দেয় নাই? জি স্যার দিয়েছেন। তাহলে তার মানে উনি পড়াশোনা করে নাই। আপনার আনসার পেয়েছেন স্যার? জি স্যার, পেয়েছি, সরি ঠিক। স্যার। থ্যাংক ইউ। সব সময় একটু অ্যাক্টিভ থাকতে হবে, মানে চোখ কান নাক খোলা রাখতে হবে, তাহলে জীবনে অনেক দূর যাওয়া যাবে। মুখস্থ করে বেশি দূর যাওয়া যাবে না, টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তো কাস্টমস এর সিলেবাসটা ম্যানুয়ালে অনেক বড়, এবং সবচেয়ে বড় ডিফিকাল্টি যেটা আছে ম্যানুয়ালে, কাস্টমস এর ম্যাক্সিমাম পার্টটাই আছে বাংলায়, তাই না স্যার? যেভাবে বাংলা আছে ওইটা জাস্ট এখানে স্ক্যান করে অ্যাড করে দিয়েছে, তাই তো? জি স্যার। তো আমরা যেটা করেছি সেইটা হচ্ছে কাস্টমস এর এই যে বাংলা পার্টটুকু ম্যানুয়ালে যা যা আছে, সেটাকে আমরা কি করেছি, সম্পূর্ণ ইংলিশ ভার্সন আপনাদের জন্য এখানে রেডি করে দিয়েছি, ঠিক আছে? পুরোটাই এখানে ইংলিশ করা আছে, দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। সবগুলো এখানে ইংলিশ করা আছে। তো আজকে আমরা, এবং কাস্টমস এর আসলে এরিয়াটা এত বড় করেছে, এইটার উপর আলাদা করেই 100 মার্কস এর পরীক্ষা নেওয়া যায়, তাই না? এই জন্য আমরা যেটা করব, সিলেক্টিভ ওয়েতে যেগুলো দরকার সেগুলো একটু হাতের কাছে আপনাদের ম্যানুয়ালটা রাখেন। আর আহ, খাতা কলম রাখেন, যাতে যেগুলো বলবো এগুলো একটু লিখে নিতে পারেন, এগুলো একটু ফলো করলেই হবে। এখান থেকে আমরা 5-6 মার্কসের বেশি আশা করতে পারি না, রাইট? জি স্যার। তো আমরা এই জায়গায় সময়টা একটু কম দিব। আমাদের যেটা করতে হবে কাস্টমস এর, এই যে দেখেন এই সেকশনটা ইম্পর্টেন্ট, এটা একটু খাতায় লিখে নেন। প্রোহিবিশন এন্ড কন্ট্রোল, মানে ইম্পোর্ট আর এক্সপোর্ট করা যাবে না, বা করতে পারবেন লিমিটেড পারমিশন নিয়ে, এই ধরনের যেই নিষেধাজ্ঞা, সেগুলো কোথায় বলা আছে কাস্টমস এর? সেকশন প্রভিশন এন্ড 17-এ বলা কন্ট্রোল। আছে। হ্যাঁ, এটা হলো সেকশন 17-এ বলা আছে। সেকশন 17-এ বলা আছে, এটা একটু লিখে নেন।
আপনাদের বই ম্যানুয়ালে সেশন 2 এর আন্ডারে প্রভিশন এন্ড কন্ট্রোল এই পার্টটুকু আপনাদের পড়তে হবে যে কোন কোন জিনিসগুলা গুডস শেল নট বি ইম্পোর্টেড অর এক্সপোর্টেড, কোন কোন ধরনের গুডস ইম্পোর্ট করা যাবে না বা এক্সপোর্ট করা যাবে না, এটা নিষেধাজ্ঞা আছে। সেই লিস্টটা এখান থেকে একটু রিডিং পড়লে পরীক্ষা আসতে আনসার করবে। এখানে বিভিন্ন গুডস এর নাম বলা আছে, যেমন এখানে দেখেন কাউন্টারফেট মেটাল কয়েন, এই যে আমাদের যে পয়সা মুদ্রা, এই কারেন্সি গুলো কি করা যাবে না, এক্সপোর্ট বা ইম্পোর্ট করা যাবে না। এরপর দেখেন এখানে বিভিন্ন ধরনের এই যে সিডি ড্রয়িং এগুলো বলছে, এগুলো হচ্ছে যেগুলা কি আমাদের সমাজে কি আপনার এটা কি বলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, এরকম ধরনের কোনো কিছু আপনি ইম্পোর্ট করতে পারবেন না। যেগুলো আবার এখানে বলছে যে ওয়াইল্ড লাইফ বন্য প্রাণী সংরক্ষণ আইনে যেগুলো বলছে সেই ধরনের জিনিসপত্র আপনি ইম্পোর্ট করতে পারবেন না। আর আমাদের দেশের যেই জিওগ্রাফিক্যাল এরিয়া, যে ম্যাপ, ওই ম্যাপের যেভাবে এরিয়া বলা আছে এর বাইরে ব্যতিক্রম ধর্মী কোনো ধরনের বাংলাদেশি ম্যাপ আপনি কি করতে পারবেন না, ইম্পোর্ট করতে পারবেন না। কপিরাইট আইনের বাইরে, তারপরে বলছে যে দেখেন আপনি প্যাটেন্ট, এই যে কপিরাইট প্যাটেন্ট এগুলা ভায়োলেশন করে কোনো কিছু আপনি রাইট ইউজ করতে পারবেন না বা ইম্পোর্ট করতে পারবেন না। এই জায়গাটা আপনাদেরকে পড়তে হবে একটু রিডিং, যে কোন কোন জিনিসগুলো ইম্পোর্ট করা যাবে না। এখানে জাস্ট এরিয়া বলা আছে, হচ্ছে ডিটেলস লেভেল বলা আছে আমদানি নীতি আর রপ্তানি নীতি, ইম্পোর্ট পলিসি আর এক্সপোর্ট পলিসি কোথায় বলা আছে, এই যে দেখেন ইম্পোর্ট পলিসি আছে, ইম্পোর্ট পলিসি আর এক্সপোর্ট পলিসিতে বলা আছে। এই যে আপনাদের ম্যানুয়ালে দেখবেন যে ইম্পোর্ট পলিসি আছে, সেখানে কোন কোনগুলো যে পড়তে হবে এগুলো এখানে আমরা কালার করে দিয়েছি, ঠিক আছে। যে ইন্ট্রাপোর্ট বাণিজ্য বলতে কি বোঝায়, এইচএস কোড বলতে কি বোঝায়, ইনকো টার্মস বলতে কি বোঝায়, এগুলার ডেফিনেশন গুলো আমাদেরকে পড়তে হবে। এগুলার ডেফিনেশন গুলো নিচে দেওয়া আছে, এগুলো আমাদেরকে এই যে দেখেন যেগুলো যেগুলো ইয়েলো মার্ক করা আছে, এই ইম্পোর্ট পলিসি থেকে এই জিনিসগুলাই ইম্পর্টেন্ট, সেগুলো পড়তে হবে। এক্সপোর্ট পলিসি থেকে আবার কোনটা কোনটা পড়তে হবে সেটা এখানে আলাদা করে মার্ক করা আছে। এই যে এটা ইম্পর্টেন্ট, ইন্ট্রাপোর্ট বাণিজ্য, বাংলায় বলে অনট্রাপো বাণিজ্য, কি বলে অনট্রাপো বাণিজ্য। এটা হচ্ছে যদি এমন হয় যে বাংলাদেশে আপনি কোনো গুডস একটা এনেছেন, এনে আবার উদ্দেশ্য কি এটা অন্য দেশে এক্সপোর্ট করবেন, এই উদ্দেশ্যে এনেছেন, তাহলে সেটা কি হবে, সেটাকে মনে করেন আপনি পেঁয়াজ কিনে নিয়ে আসলেন, চিটাং পোর্টে আনলেন, সেখান থেকে আপনি মায়ানমারে পাঠাচ্ছেন, তাহলে এটা হচ্ছে কি অনট্রাপো বাণিজ্য। অথবা চিটাং পোর্ট দিয়ে আনলেন, এনে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ইন্ডিয়ার আসাম বা ওই সেভেন সিস্টারে পাঠাইলেন, এগুলো হচ্ছে কি অনট্রাপো বাণিজ্য। তো সেক্ষেত্রে বলছে যে কমপক্ষে কত পার্সেন্ট আপনার অ্যাড করতে হবে ভ্যালু, ইম্পোর্ট ভ্যালুর সাথে 5% ভ্যালুয়েট করতে হবে। হ্যাঁ কমপক্ষে 5% ভ্যালু অ্যাড করে আপনাকে এক্সপোর্ট করতে হবে। চেয়ে কমে করলে সেটা রেস্ট্রিকশন আছে, চেয়ে বেশি অ্যাড করে মিনিমাম 5% ভ্যালু অ্যাড করে আপনাকে ইম্পোর্ট করে এক্সপোর্ট করতে হবে। ক্লিয়ার? এই যে দেখেন এই যে এখানে হুইচ শেল নট বি ব্রড আউটসাইড দ্য পোর্ট লিমিট, পোর্টের বাইরে আনবেন না, মানে আপনি পোর্টে আনবেন, পোর্ট থেকেই আবার এক্সপোর্ট করে দিবেন, তাহলে সেটা হচ্ছে অনট্রাপো বাণিজ্য। এখন বলেন তো আমি যদি চিটাং পোর্টে আসলো সেখান থেকে মায়ানমারে পাঠিয়ে দিলাম, তাহলে কি পোর্ট থেকে বের করলাম, না স্যার। বের করলাম না, এটা তাহলে মিললো। কিন্তু আবার এখানে দেখেন একটা কন্ডিশন আছে উপরে, খেয়াল করলে দেখবেন যে 5% যে এডিশন করে আপনি কি করবেন এক্সপোর্ট করবেন, সেই ক্ষেত্রে আবার বলা আছে কন্ডিশন, এইটার কোনো ধরনের যেটা ইম্পোর্ট করে নিয়ে আসছে সেটা কোনো ধরনের কোয়ালিটি কোয়ান্টিটি বা শেপ, আকার আকৃতি বা গুণগত মান কোনো পরিবর্তন না করে আপনি যেভাবে কিনেছেন এভাবে কি করবেন এক্সপোর্ট করবেন, Export করবে। তাহলে সেটাকে কি বলবে অনট্রাপো বাণিজ্য বলবে। তাহলে এটার এখন যদি আনার পরে আকার চেঞ্জ করেন, এটার উপর কোনো মডিফিকেশন করেন,
তাহলে কি আর অন টপ অফ বাণিজ্য হবে? হবে না। না স্যার। তখন আপনি ইম্পোর্ট করলেন, ম্যানুফ্যাকচারিং করবেন, দেন এক্সপোর্ট করবেন, রাইট, নর্মাল এক্সপোর্টের মতো। কিন্তু অন টপ অফ বাণিজ্য কি? আপনি পোর্টে আনছেন, পোর্ট থেকে আবার পাঠিয়ে দিচ্ছেন। মনে করেন আপনি 10,000 টন আপনি পেঁয়াজ কিনে আনলেন, অথবা গম কিনে আনলেন, অথবা চাল কিনে আনলেন, এনে কোথায় পাঠিয়ে দিলেন? ইন্ডিয়াতে পাঠিয়ে দিলেন, অথবা মায়ানমারে পাঠিয়ে দিলেন 5% ভ্যালু অ্যাড করে। তাহলে এখানে কি আপনি চিনির কোনো গুণগত মান, আকার, আকৃতি কোনো কিছু পরিবর্তন করছেন স্যার পেঁয়াজের? না করেন নাই। স্যার। কিন্তু যদি এমন হইতো যে একটা র মেটেরিয়ালস আনছেন, এটাকে আবার তৈরি করে ফেব্রিক্স থেকে টি শার্ট তৈরি করছেন, করে আবার এক্সপোর্ট করছেন, তাহলে কি আর সেটা অন টপ অফ বাণিজ্য হবে? না হবে না। তাহলে কন্ডিশনটা কি? এক হলো পোর্ট লিমিটের বাইরে যাবে না, আরেক হলো এটার কোন ধরনের আকার, আকৃতি, গুণগত মান পরিবর্তন না করে কমপক্ষে 5% ভ্যালু অ্যাড করে আপনি এক্সপোর্ট করবেন, রাইট? তাহলে এখানে কয়টা দেশ সর্বোচ্চ ইনভলভ বলেন তো? 5%। হ্যাঁ, স্যার বুঝছি অ্যাট বুঝছি। লিস্ট, অ্যাট লিস্ট কমপক্ষে, হ্যাঁ, কমপক্ষে 5% এক্সিড হইতে হবে। হ্যাঁ, আপনি 10%, 15%, 20% করে কোনো অসুবিধা নেই, কিন্তু কমপক্ষে 5% ভ্যালু অ্যাড করতে হবে। হ্যাঁ, এখানে কয়টা কান্ট্রি ইনভলভ? তিনটা। 3টা। একটা দেশ থেকে আপনি মনে করেন আপনি চায়না থেকে ইম্পোর্ট করছেন বা পাকিস্তান থেকে ইম্পোর্ট করছেন, করে বাংলাদেশে আসলো, তাহলে বাংলাদেশ একটা, পাকিস্তান একটা, দুইটা। বাংলাদেশ থেকে আবার মায়ানমার পাঠালেন, তাহলে কয়টা কান্ট্রি ইনভলভ? তিনটা কান্ট্রি। এই জন্য বলছে যে থার্ড কান্ট্রিতে আপনি পাঠাচ্ছেন। কোন কান্ট্রিতে পাঠাচ্ছেন? থার্ড থার্ড কান্ট্রিতে। আপনি কান্ট্রি। এক ফার্স্ট কান্ট্রি থেকে ইম্পোর্ট করলেন, সেকেন্ড কান্ট্রি হলেন আপনি, আর থার্ড কান্ট্রিতে আপনি এক্সপোর্ট করবেন। ক্লিয়ার? জি স্যার। এখন বলছে যে এই লিমিটের নর্মালি আপনার পোর্ট এরিয়ার বাইরে নিতে পারার কথা না, তবে বলছে যে আপনি এক পোর্ট দিয়ে ইম্পোর্ট করে আরেক পোর্ট দিয়ে যদি এক্সপোর্ট করেন, তাহলে সেক্ষেত্রে এক পোর্ট থেকে এটা আরেক বের না করে কি আরেক পোর্টে নিতে পারবেন? না স্যার। মনে করেন আপনি চিটাং পোর্টে দিয়ে ইম্পোর্ট করলেন, বেনাপোল দিয়ে ইন্ডিয়াতে এক্সপোর্ট করবেন, তাহলে চিটাং পোর্ট থেকে বের না করে কি বেনাপোলে নেওয়া সম্ভব? না স্যার। সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে বলছে যে হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? কমার্স মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল নিলে সেক্ষেত্রে চিটাং পোর্ট থেকে এটা বের করে নিয়ে এসে ট্রান্সপোর্ট করে কোথায় নিয়ে যেতে পারবেন? অন্য পোর্টে আপনি নিয়ে যেতে পারবেন, এক পোর্ট থেকে আরেক পোর্টে নিতে পারবেন। তাহলে সেক্ষেত্রে পারমিশন লাগবে। কার পারমিশন লাগবে? মিনিস্ট্রি অফ কমার্স, বাণিজ্য মন্ত্রণালয়ের। ঠিক আছে? এই এই এন্ট্রোপো বাণিজ্য যেটা আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। ওকে স্যার, তাহলে এখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেন হইতে পারে, সবগুলো জায়গায় আমি মার্ক করে দিয়েছি, মনে থাকবে? জি স্যার। ওকে। এই ইম্পোর্টার এগুলো খুব একটা আসে না। এখান থেকে ইনকো টার্মস, এই ইনকো টার্মসটা কি একটু বুঝাই বললে আপনাদের মনে থাকবে। ইনকো টার্মসটা হইলো, আমরা যখন কোনো কিছু ইম্পোর্ট করি বা এক্সপোর্ট করি, তখন এলসি করি না স্যার? করি কিনা? জি স্যার। আমরা যে সেকেন্ড ক্লাস আমরা পড়াইছিলাম, সেখানে মনে আছে কিনা যে আমরা অ্যাসেসেবল ভ্যালু, কাস্টম ডিউটি গুলা ক্যালকুলেশন করছিলাম, মনে আছে? অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন করার সময় আমরা কি করেছিলাম? যে এটা সিআইএফ ভ্যালু, কস্ট ইন্স্যুরেন্স ফ্রেট, অথবা সিএফআর, অথবা তাহলে কি কস্ট এফওবি ভ্যালুর সাথে ফ্রেট যোগ করব, ইন্স্যুরেন্স যোগ করতে, তাহলে সিআইএফ পাওয়া যাবে, তাই না? এই যে এফওবি, জি স্যার। সিএফআর, সিআইএফ, এই যে টার্মস গুলা, এই টার্মস গুলো হচ্ছে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস। এগুলো কি ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস। এই ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস গুলাকে সংক্ষেপে কি বলে? ইনকো টার্মস ইম্পর্টেন্স। বলে। ইনকো টার্মস বলে। এইটা প্রণয়ন করে কে? এটা প্রণয়ন করে হচ্ছে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স। 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 এই ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এই টার্মস গুলা পাবলিশ করে। কি জন্য? সে আমি যদি এফওবি বলি, তাহলে সারা পৃথিবীতে সবাই এফওবি বলতে কি বুঝবে? যে এটার মধ্যে শুধুমাত্র কস্ট আছে, রাইট? ওই প্রোডাক্টের মূল্য আছে, এর সাথে কোনো ফ্রেট নাই, ইন্স্যুরেন্স নাই, রাইট? আর যদি স্যার, সিএফআর বলি, তাহলে কি বুঝবে? সিএফআর বলি বুঝবে যে এটাতে কস্ট এবং ফ্রেট আছে। কি আছে? কস্ট এবং ফ্রেট আছে। এবং কস্ট এবং ফ্রেট আছে, তাহলে
যদি এরকম ইন্টারন্যাশনালি সবাই একই শব্দ মানে একই জিনিস না বুঝতো, তাহলে কি ট্রানজেকশন করা যাইতো? আপনি অর্ডার করলেন একরকম, সাপ্লায়ার এটাকে বুঝলো আরেক রকম, তাহলে কি দুই পক্ষের মধ্যে একটা ডিসএগ্রিমেন্ট তৈরি হবে না? জি স্যার। এই ডিসএগ্রিমেন্ট তৈরি করার জন্য, যাতে ইন্টারন্যাশনালি সবার সাথে সবাই ইজিলি বিজনেস করতে পারে, একই শব্দ সবাই একই অর্থে বুঝতে পারে, সেই জন্য ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স কি করে, এই কমার্শিয়াল টার্মস গুলা পাবলিশ করে, এবং কোনটা দিয়ে কি বোঝায় সেটা তারা ওইখানে ব্যাখ্যাটা দিয়ে দেয়। সেই টার্মস গুলাকে কি বলে? ইনকোটার্মস। ইনকোটার্মস। তো পরীক্ষা আসতে ইনকোটার্মস। পারে ইনকোটার্মস কে পাবলিশ করে? আনসার কি? ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স। তাহলে কি মুখস্থ করা লাগবে না, বুঝলে সহজ? তারপর পরীক্ষা আসতে পারে যে এইচএস কোড। এইচএস কোড কি? এইচএস কোড হচ্ছে 8 ডিজিট অথবা তার অধিক ডিজিটের একটা ক্লাসিফিকেশন। কিসের ক্লাসিফিকেশন কোড? গুডস এর। কিসের? গুড। গুডস এর। গুডস এর। আমরা যে সেকেন্ড ক্লাসে ম্যাথ করেছিলাম মনে আছে, অ্যাসেট ভ্যালু করার সময় সেখানে একটা প্রোডাক্টের নাম দিয়েছিলাম, সেটার এইচএস কোড ইউজ করছিলাম যে মিনিমাম 8 ডিজিট হয়, রাইট? মনে আছে? জি স্যার। হ্যাঁ। এবং এই যে এইচএস কোড, এইটা কোথায় থাকে? বাংলাদেশের ফার্স্ট ফার্স্ট কাস্টমস শিডিউল। শিডিউল। অ্যাক্টের ফার্স্ট শিডিউলে থাকে। কোথায় থাকে? ফার্স্ট শিডিউলে কাস্টমস থাকে। এক্স এর তাহলে ফার্স্ট পরীক্ষায় শিডিউল। যদি আসে যে এইচএস কোড নিচের কোনটির জন্য ক্লাসিফিকেশন, গুডস, সার্ভিস, মেশিনারি, বিভিন্ন রকম বললো, তাহলে এটা কি হলো? গুডস এর জন্য, রাইট? নট গুডস। সার্ভিস। আবার বললো যে এইচএস কোড কোথায় ইউজ হয় বা কোথায় থাকে? আনসার কি হবে? কাস্টমস অ্যাক্টের ফার্স্ট কাস্টম শিডিউলে। এক্স এর ফার্স্ট শিডিউলে। শিডিউলে। তারপর পরীক্ষা আসতে পারে এইচএস কোড মিনিমাম কত ডিজিটের হয়? আনসার কি হবে? স্যার 8 8 ডিজিট ডিজিট। বা তার বেশি। মিনিমাম, মিনিমাম বলেছি স্যার। আনসার কি হবে? মিনিমাম 8 ডিজিট। 8 ডিজিট। এইভাবে আপনাদের কাছে বিভিন্ন ভাবে কোশ্চেনটা প্লেস করতে পারে। দেন হচ্ছে অ্যাডহক ইন্ডাস্ট্রিয়াল আইআরসি বলতে কি বোঝায়? অ্যাডহক ইন্ডাস্ট্রিয়াল, তাহলে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি মানে কি? যারা ম্যানুফ্যাকচারার, যাদের ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, তারা যেই ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তাই না, আইআরসি, এই আইআরসি কারণে আইআরসি ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হয় যারা ম্যানুফ্যাকচারিং করে ফ্যাক্টরি আছে তাদের। এখন তাহলে অ্যাডহক কেন বললো? অ্যাডহক হলো এটা রেগুলার আইআরসি না, এটা হলো টেম্পোরারি। কি অ্যাডহক মানে? কি টেম্পোরারি। টেম্পোরারি। টেম্পোরারি অ্যাডহক বেসিসে, টেম্পোরারি, ওয়ান অফ, তাই না? এবারের মধ্যে দিচ্ছে, এমন না যে আপনি আইআরসি নিয়েছেন কন্টিনিউয়াস এটা ব্যবহার করছেন, এরকম না। এটা আপনাকে অ্যাপ্রুভাল একবারের জন্য আলাদা আলাদা করে নিতে হয়। তাহলে এটা অ্যাডহক বেসিসে, এটা কে দেয়? সিআইসি, এইখানে ইম্পোর্ট কন্ট্রোল অথরিটি, ইম্পোর্ট কন্ট্রোল অথরিটি এটা ইস্যু করে। এগুলো কার জন্য অ্যাপ্লিকেবল, এখানে সব ডিটেলস গুলো এখানে বলা আছে, পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে। আর এলসি বলতে কি বুঝো? আপনারা সবাই জানেন, তাই না? লেটার অফ ক্রেডিট। 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 এই যে দেখেন, গুডস বলতে কি বোঝায়? ওই যে একটু আগে বলছি, ফার্স্ট শিডিউলের কাস্টমস অ্যাক্ট, এখানে কিন্তু অ্যাক্ট এই জায়গাটা চেঞ্জ হবে, তাই না? কাস্টমস অ্যাক্ট কত এখন? কাস্টমস অ্যাক্ট কত স্যার? 2023। কাস্টমস অ্যাক্ট 2023, 23। এটা নতুন কাস্টমস অ্যাক্ট হয়েছে। এটা ফার্স্ট শিডিউলে থাকে, রাইট? জি স্যার। ওকে। এখানে পারমিট বলতে কি বোঝায়? পারমিট বলতে বিভিন্ন ধরনের পারমিট কি বোঝায়? পরীক্ষা আসতে পারে যে পারমিট বলতে নিচের কোনগুলোকে বোঝায়। পারমিট বলতে ইম্পোর্ট পারমিট, ক্লিয়ারেন্স পারমিট, এরকম এই নামগুলো একটু মনে রাখতে হবে। এগুলোর মধ্যে অপশন দিয়ে দিবে, আপনি সেখান থেকে আনসার করবেন, ঠিক আছে? এই যে রি এক্সপোর্ট মানে কি? পুনরায় রপ্তানি। তার মানে কি? আপনি ইম্পোর্ট করে নিয়ে আসছেন, এখন এক্সপোর্ট করছেন। তাহলে দেখেন, উপরে যখন শিখছিলাম সেখানে কি রি এক্সপোর্ট শব্দ ইউজ করছিলাম? সেখানে তো এক্সপোর্ট হয়েছিল, রাইট? যেটা কিনে নিয়ে আসছি সেটা এক্সপোর্ট হয়েছিল না স্যার? জি স্যার। সেটাকে জি স্যার। বলেছিলাম কি? অন্টার্ব বাণিজ্য, রাইট? অন্টাপট। অন্টারপোর্ট, ইন্টারপোর্ট।
এখন বলছি রি এক্সপোর্ট। রি এক্সপোর্ট বলতে কি বুঝাবে, যে আপনি যে গুডসটা নিয়ে এসছেন, যে গুডসটা নিয়ে আসছেন, সেটার আগেরটাতে কিন্তু কোনো ধরনের আপনি কি করেন নাই, আকার আকৃতি গুণগত মান পরিবর্তন করছিলেন স্যার? না স্যার। না। না স্যার। কিন্তু এখানে বলছে যে লোকালি আপনি প্রসেসিং করবেন, করে এটার যে কোনো একটা কোয়াল, আপনার গুণগত মান, শেপ অথবা বোথ, যে কোনোটা আপনি কি করবেন, পরিবর্তন করবো। পরিবর্তন করবেন। তাহলে এখানে পরিবর্তন হচ্ছে, প্রসেসিং হচ্ছে, তাই না? প্রসেসিং করে তাহলে কত পার্সেন্ট আপনি ভ্যালুয়েট করতে হবে মিনিমাম? 10%। 10%। 10%। তাহলে অন টপের ক্ষেত্রে কত পার্সেন্ট? 5%। আর রি এক্সপোর্টের ক্ষেত্রে 10%। মিনিমাম 10%, রাইট? 10%। আর অন টপের ক্ষেত্রে আকার আকৃতি গুণগত মান কোনো পরিবর্তন করা যাবে করা না, যাবে রাইট? না, আর রি এক্সপোর্টের ক্ষেত্রে এগুলোর যে কোনো একটা পরিবর্তন পরিবর্তন করতে হতে হবে। হবে, কোয়ালিটি অথবা শেপের যে কোনো, হয় কোয়ালিটি নইলে শেপ, এই দুইটার একটা অথবা দুইটাই আপনি পরিবর্তন, তার মানে পরিবর্তন করা লাগবে, রাইট? জি স্যার। তাহলে যেগুলার আপনি কোয়ালিটি বা শেপ পরিবর্তন করছেন, তাহলে সেইগুলাকে আপনি এক্সপোর্ট করলে তাহলে সেটাকে আমরা রি এক্সপোর্ট করছি। ইম্পোর্ট করে এনে এক্সপোর্ট করছেন, রাইট? ইম্পোর্ট করে এনে এক্সপোর্ট করছি। এক্সপোর্ট এক্সপোর্ট করছে করছেন, এবং সেক্ষেত্রে কত পার্সেন্ট? 10%। মিনিমাম 10%। 10%। তাহলে যে পরীক্ষায় এরকম ছোট ছোট কোশ্চেন দিয়ে দিবে, ঠিক আছে? এই যে এখানে ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার বলতে কি বোঝায়? ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার মানে যারা ইম্পোর্ট করে নিয়ে আসছে। মনে করেন আপনার একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে, আপনি র মেটেরিয়ালস কিনে আনছেন, এটা কি বাইরে বিক্রি করবেন না আপনার ফ্যাক্টরিতে সিমেন্ট তৈরি করার জন্য ব্যবহার করবেন? সিমেন্ট তৈরিতে ব্যবহার করবো। সিমেন্ট তৈরি করার জন্য ব্যবহার করতে হবে। কিন্তু যদি এমন হয় যে আপনি ইম্পোর্ট করে নিয়ে এসে ওই কিছু অংশ নিজে ব্যবহার করেন, কিছু অংশ বাইরে বিক্রি করেন, তাহলে কি আপনি ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার আপনাকে বলা যাবে? বলা যাবে না। ইন্ডাস্ট্রিয়াল স্যার। কনজিউমার হইতে হলে না স্যার। 100% আপনার কি হইতে হবে? ইন্ডাস্ট্রিয়াল ইউজ হইতে হবে। মিনস এনি Manufacturing 100% বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট রেজিস্টার্ড আন্ডার ইম্পোর্টার, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আন্ডার ইম্পোর্টার্স এন্ড এক্সপোর্ট, ইন্ডেন্টিং রেজিস্ট্রেশন থাকতে হবে তার, হ্যাঁ, এই অনুযায়ী। দেন এখানে এসে বলছে যে দেখেন, ওই যে আমরা সেকশন 17 উপরে দেখেছিলাম যে কাস্টমস অ্যাক্টের সেকশন 17-এ বলা আছে যে কন্ট্রোল বা প্রভিশন করা আছে যে কোন কোন গুডস ইম্পোর্ট করা যাবে, এক্সপোর্ট করা যাবে, রাইট স্যার? এই যে এখানে বলছে যে আপনি রুল 3 এবং 4-এ আমদানি নীতির এখানে বলছে যে আপনি কোন কোন জিনিসগুলা ইম্পোর্ট করা যাবে, কোনটা পারা যাবে। শেল নট বি সাবজেক্ট টু কন্ডিশনস অ্যাপ্লিকেবল, ইম্পোর্ট শেল নট বি। তাহলে ইম্পোর্ট করা যাবে না, শেল নট, ইম্পোর্ট শেল নট বি, ইম্পোর্ট করা যাবে না। যেসব জিনিসগুলো ইম্পোর্ট করা যাবে না সেটা হচ্ছে এই যে এখানে কোথায় পাওয়া যাবে এটা লিস্টটা? পার্ট এ অ্যাপেন্ডিক্স 1। হ্যাঁ, পার্ট এ অ্যাপেন্ডিক্স 1। কিসের পার্ট এ অ্যাপেন্ডিক্স 1? এটা হচ্ছে ইম্পোর্ট পলিসির। কিসের? ইম্পোর্ট ইম্পোর্ট পলিসি। পলিসির। আমরা তো ইম্পোর্ট পলিসির মধ্যে আছে এখন পড়তেছি, তাই না? তো ইম্পোর্ট পলিসির অ্যাপেন্ডিক্স 1 পার্ট এ তে কিসের লিস্ট পাওয়া যায়? যেসব গুডস গুলা ইম্পোর্ট করা যাবে না। যাবে না, সাবজেক্ট টু কন্ডিশন। তাহলে কন্ডিশন অ্যাপ্লিকেবল আছে, তাহলে এটা হলো ইম্পোর্ট করা যাবে না কিন্তু কন্ডিশন আছে, তাহলে মানে কন্ডিশন ফুলফিল করে করা যাবে, রাইট? আর নিচেরটা বলছে যে গুডস প্রোহিবিটেড। প্রোহিবিটেড মানে কি? নিষিদ্ধ। নিষিদ্ধ। তাহলে নিচের যেটা পার্ট বি সেটা হচ্ছে নিষিদ্ধ, এটা ইম্পোর্ট করাই যাবে না, নিষিদ্ধ। আর উপরটা হচ্ছে করা যাবে কিন্তু কন্ডিশন অ্যাপ্লিকেবল। কি? কন্ডিশন অ্যাপ্লিকেবল। কন্ডিশন অ্যাপ্লিকেবল। তাহলে আমরা যদি এভাবে মনে রাখি, পার্ট বি হচ্ছে অ্যাপেন্ডিক্স 1 এর পার্ট বি হচ্ছে আমদানি নিষিদ্ধ পণ্যের লিস্ট। কিসের লিস্ট? আমদানি নিষিদ্ধ পণ্যের লিস্ট। আমদানি নিষিদ্ধ পণ্যের লিস্ট। আর পার্ট এ হচ্ছে শর্ত সাপেক্ষে আমদানিযোগ্য আমদানি করা পণ্যের যাবে। লিস্ট। শর্ত সাপেক্ষে, কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে শর্ত আমদানিযোগ্য। সাপেক্ষে। তাহলে শর্ত পরীক্ষা সাপেক্ষে। আসতে পারে যে শর্ত সাপেক্ষে আমদানিযোগ্য পণ্যের লিস্ট কোথায় পাওয়া যাবে, অথবা অ্যাপেন্ডিক্স 1 পার্ট এ অফ ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট পলিসি, এটার মধ্যে কি সম্পর্কে বলা আছে। তখন আমরা কি বলবো যে কন্ডিশনাল অ্যাপ্লিকেবল এরকম ইম্পোর্টের ক্ষেত্রে লিস্ট ওখানে দেওয়া আছে, তাই না? এই দুইটা জায়গা পড়তে হবে আমাদের, এটা ইম্পর্টেন্ট এইটুকু, হ্যাঁ।
এরপর এখানে ডিটেলস এগুলো আছে, এগুলো আমাদের তো পড়ার কিছু নাই। ইম্পোর্টের ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, এগুলো এত ডিটেলস পড়ে মনে রাখতে যাবে না, জাস্ট হেডিং গুলো একটু মনে রাখলে পরীক্ষায় আনসার করা যাবে। যেমন এই, আমরা যদি কোনো গুডস ইম্পোর্ট করি তাহলে তার এইচএস কোড লাগবে, কি লাগবে? এইচএস কোড ইউজ করা ম্যান্ডেটরি, কি এইচএস কোড ইউজ করা ম্যান্ডেটরি। 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 তারপর বলছে যে রিকোয়ারমেন্ট অফ নো অবজেকশন বেসড অন রাইট অফ রিফিউজাল। এই রাইট অফ রিফিউজাল এরকম সেক্ষেত্রে তার কি লাগবে? নো অবজেকশন লাগবে। কার কাছ থেকে? ইম্পোর্ট করার সময় তখন তার অথরিটির কাছ থেকে, পাবলিক সেক্টরের ক্ষেত্রে। এটা কার ক্ষেত্রে? পাবলিক সেক্টরের ক্ষেত্রে। পাবলিক সেক্টর। তাহলে আমি, আপনি, আমরা না, কোম্পানি। এটা হলো পাবলিক সেক্টর কারা? গভর্নমেন্ট, রাইট? পাবলিক সেক্টর কারা? গভর্নমেন্ট। তাহলে গভর্নমেন্টের কোন, যেমন গভর্নমেন্টের বিভিন্ন প্রতিষ্ঠান আছে না স্যার? দু একটা প্রতিষ্ঠানের নাম বলেন। ওয়াসা। ওয়াসা আছে, তারা বিভিন্ন মেশিনারিজ পাইপ কিনতে পারে, আর্মি কিনতে পারে, পুলিশ কিনতে পারে, পারে না? জি স্যার। গভর্নমেন্টের বিভিন্ন প্রতিষ্ঠান কোনো কিছু ইম্পোর্ট করলে তাহলে সেই ক্ষেত্রে এরকম নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে তার রেসপেক্টিভ ইয়ের কাছ থেকে সে তখন কি করবে? ইম্পোর্ট করবে। এটা কথা বলছে। তাহলে এটা কার জন্য প্রযোজ্য? পরীক্ষা দিলে মনে রাখতে হবে যে আরওআর, পাবলিক সেক্টরের জন্য। নো নো অবজেকশন বেসড অন আরওআর, কার ক্ষেত্রে? পাবলিক সেক্টর। তো একটু মনে রাখলেই হয়ে যাবে। বুঝতে পারছেন স্যার? জি স্যার। এই যে প্রি ইন্সপেকশন সার্টিফিকেট, পিএসআই, যে আপনি ইম্পোর্ট করার সময় মনে করেন চায়না থেকে ইম্পোর্ট করছেন, চায়না থেকে যখন জাহাজে মালটা তুলে দিবে তখন একটা সার্ভে ফার্ম কি করতে হবে? ওই গুডসটা আপনি যেভাবে ইম্পোর্ট করছেন সেইভাবে গুডসটা কি করছে কিনা, শিপমেন্ট হচ্ছে কিনা, এটা ভেরিফাই করার জন্য একটা প্রি শিপমেন্ট ইন্সপেকশনের একটা কি আছে, কন্ডিশন আছে। এগুলো এখন সবগুলো পণ্যের ক্ষেত্রে হয় না, কিছু সিলেক্টিভ ফিক্স করা আছে, সেগুলোর ক্ষেত্রে আগে সবগুলোর ক্ষেত্রে লাগতো। ঠিক আছে? তাহলে যেগুলোর ক্ষেত্রে প্রি শিপমেন্ট ইন্সপেকশন কমপ্লাই করতে হবে সেই ক্ষেত্রে পিএসআই লাগবে, তাই না? এই যে ইম্পোর্ট করার সময় কি মেনটেন করতে হবে? এখন মনে করেন পরীক্ষা দিয়ে দিল যে নিচের কোন গোট্রাম। নিচের কোন কোনগুলা এই জেনারেল কন্ডিশনের মধ্যে পড়ে। সে জেনারেল কমিশন ইম্পোর্ট করার সাধারণ কন্ডিশনের মধ্যে পড়ে। এইখানে যে 1 2 3 এভাবে বিভিন্ন নাম আছে, জাস্ট নামগুলো মনে রাখবেন। সেখান থেকে মনে করেন সে কয়েকটা নাম দিলে এর বাইরে একটা নাম দিল, তাহলে আপনার আনসার করা যাবে না যে কোনটা জেনারেল কন্ডিশনের মধ্যে পড়ে না। জি স্যার। যেমন ইনকোটামটা লাগবে, কান্ট্রি অফ অরিজিন, আপনি কোন দেশ থেকে এটা কিনে আনতেছেন সেইটার সার্টিফিকেট লাগবে, কান্ট্রি অফ অরিজিন সার্টিফিকেট লাগবে, তাই না? তাহলে আপনার যিনি ইম্পোর্টার তার কি লাগবে? বিন নাম্বার অথবা বিল ইটিন নাম্বার। অথবা ইউটিন লাগবে, রাইট? ইম্পোর্ট করার ক্ষেত্রে। তাহলে এখানে দেখেন আমরা কয়টা পাইলাম জেনারেল কন্ডিশন? 7টা। এই জাস্ট এই 7টা নাম আপনাকে মনে রাখতে হবে। পরীক্ষায় 7টার মধ্যে মনে করেন 4টা দিল, এর বাইরে একটা দিল, তাহলে কোনটা জেনারেল রুলস এর মধ্যে পড়ে না, তাহলে আনসার কি হবে? এই 4টার বাইরে যেটা আছে সেটা, তাই না? জি এই স্যার। 7টার নাম মনে রাখতে হবে, সেটা নাম মনে রাখতে হবে। এখানে ইম্পোর্টের কিছু প্রসিডিউর আছে, এত ডিটেলস পরীক্ষায় ওই লেভেলে আসবে না। এখান থেকে আমাদের কিছু সামনের দিকে আছে, যেটা যে ইম্পোর্ট করার ক্ষেত্রে কিছু স্যাম্পল হিসেবে আপনি কত কি কি জিনিস ইম্পোর্ট করতে পারেন সেগুলোর একটা লিস্ট আছে, সেইটা পরীক্ষার জন্য পড়তে হবে। সেটা আমি দেখাই দিচ্ছি। এই যে দেখা যাচ্ছে স্যার। হুম, জি স্যার। এইটা পড়তে হবে। ওকে, এখানে বলছে যে যদি আপনি মেডিসিন ইম্পোর্ট করেন তাহলে কত ডলার পর্যন্ত ইম্পোর্ট আপনি স্যাম্পল হিসেবে ইম্পোর্ট করতে পারবেন? $10,000 পর্যন্ত। $10,000। ভ্যালুটা কি ভ্যালু? এটা $10,000 হচ্ছে সিএফআর ভ্যালু, মানে ফ্রেট সহ, কি সহ? এখন যদি আপনি এটাকে এফওবি পরীক্ষা যদি আসে যে এফওবি ভ্যালু $10,000, তাহলে আনসার কি সঠিক না ভুল? তার $10,000 হচ্ছে ভাড়া সহ, কি সহ?
ভাড়া সহ। এটা হচ্ছে হায়ার দ্য ফার্মাসিউটিক্যালস এর ক্ষেত্রে। আর যদি অ্যাডভার্টাইজিং কোনো ম্যাটেরিয়ালস হয় সেই ক্ষেত্রে $10,000। যদি আপনার ব্র্যান্ডেড কোনো প্রোডাক্ট সেলস এর জন্য কোনো স্যাম্পল আসে, সেটা হচ্ছে আপনি আপনি তার মনে করেন বাংলাদেশের একজন আপনি এজেন্ট, কোন একটা ফরেন কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি, যেটার বাংলাদেশে মনে করেন আপনি লোকাল এজেন্ট, এই লোকাল এজেন্ট হিসেবে আপনি তার গুডসটা বাংলাদেশে আপনি একাই কি করেন, বিক্রি করেন। তাহলে আপনার কাছে সে কিছু স্যাম্পল না পাঠাইলে, এটা আপনি কাস্টমারকে না দেখাইলে আপনি কি প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন? পারবেন। আপনি কি রিস্ক নিবেন? আপনি তো এজেন্ট, আপনি তো তার পক্ষই বিক্রি হচ্ছে, আপনি কমিশন পান শুধু, তাই না? আপনি কি পান? কমিশন পান। তাহলে সেক্ষেত্রে আপনার কাছে সে $5,000 পর্যন্ত সিএফআর ভ্যালুর গুডস আপনাকে পাঠাইতে পারবে স্যাম্পল হিসেবে। গিফট আইটেম যদি হয় সেক্ষেত্রে $5,000 ইন্ডিভিজুয়াল আর অর্গানাইজেশনের ক্ষেত্রে। আর যদি কেউ ওই যে ক্যালেন্ডার ট্যালেন্ডার, এই যেগুলো আদার আইটেমস রিলেটেড, বিজনেস ক্যালেন্ডার ট্যালেন্ডার, এগুলোর ক্ষেত্রে হচ্ছে এই গিফট আইটেম যেগুলো, এগুলো হচ্ছে $5,000 পর্যন্ত। তাহলে পরীক্ষা যদি আসে ক্যালেন্ডার বা ম্যাগাজিন এগুলা, তাহলে কত ডলার পর্যন্ত স্যাম্পল আনা যাবে? $5,000 পর্যন্ত। এই 12 নম্বর এই ছকটা আপনাদেরকে পড়তে হবে। এরপর হচ্ছে এখানে এই ছকটা পড়তে হবে, ইম্পোর্ট ফেসিলিটি ফর এক্সপোর্টার। এক্সপোর্টারদের ক্ষেত্রে তারা কতটুকু ইম্পোর্ট করতে পারবে, অ্যানুয়াল লিমিট, সেই জায়গাগুলো এখানে দেওয়া আছে। গার্মেন্টস এর ক্ষেত্রে এখানে বলছে যে 15 স্যাম্পলস পার ক্যাটাগরি। মনে করেন আপনার 10 ধরনের ক্যাটাগরি, আপনি মানে প্রত্যেক ক্যাটাগরির জন্য কি করতে পারবেন, কয়টা স্যাম্পল আনতে পারবেন? মোটামুটি। মনে করেন 15 sample। বাচ্চাদের একটা প্রোডাক্ট আছে যেটা একটা স্যাম্পল, তাহলে এই ওই বাচ্চাদের ওই প্রোডাক্টটার 15 পিস নিতে পারবেন। জেন্টসদের একটা টি শার্ট, সেটা কয়টা আনতে পারবেন? 15টা। এইভাবে ক্যাটাগরি ওয়াইজ 15টা করে আনতে পারবেন। এবং সেটা কত ডলার, পর্যন্ত? 1,500। এবং $1 পর্যন্ত। এখানে দেন এই ছকটা, এই টেবিলটা আপনাদেরকে পড়তে হবে। তাহলে এই দুইটা টেবিল আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে স্যাম্পল হিসেবে আমরা কি কি আনতে পারবো, লিমিটটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। হ্যাঁ, এরপর হচ্ছে ওই মানুষের খাদ্য, এই যে হিউম্যান গুডস, এই যে রুল নাম্বার 23 একটু লিখে রাখেন। রুল নাম্বার 23, এটা ইম্পর্টেন্ট। মানুষের খাদ্য ইম্পোর্ট করার ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম কানুন মানতে হয়, সেইগুলো এখানে একটু বলা আছে, একটু রিডিং করলে হবে। দেন হচ্ছে শিশুদের জন্য দুধ, শিশু খাবার যেটা, সেটা আলাদা নিচে আছে, সেটা একটু পড়তে হবে। এই যে 17 নম্বর আছে স্যার, এটা এগুলো কালার করা আছে, এগুলো পড়তে হবে। আপনাদের সিলেবাসে এটা আছে, এই যেটা ওয়েস্ট এন্ড স্ক্র্যাপ, কি 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 ধরনের স্ক্র্যাপ বা কি কি জিনিস ইম্পোর্ট করা যাবে সেটা এখানে বলা আছে, এটা আপনাদের সিলেবাসে আছে। এগুলো যেন প্রভিশন ফর অ্যাপ্লিকেবল টু ইম্পোর্ট গুডস, ইম্পোর্ট করার ক্ষেত্রে আমাদের যেই ছক, দুইটা টেবিলে অ্যাপেন্ডিক্স 1 আর অ্যাপেন্ডিক্স 2, সেটা আমাদেরকে একটু পড়তে হবে। appendix গুলো। আপনাদের ম্যানুয়ালে দেখেন, বই খুললে ওখানে দুইটা ছক আছে, অ্যাপেন্ডিক্স 1 এবং 2 বাংলায়, সেটা আপনাদেরকে পড়তে হবে। ওই অ্যাপেন্ডিক্স দুইটা, পার্ট এ পার্ট বি, অ্যাপেন্ডিক্স 1 এর পার্ট এ পার্ট বি, সেখানে কি বলা আছে যে কোন কোন
জিনিসগুলো ইম্পোর্ট করা যাবে, কোনটা শর্ত সাপেক্ষে ওই দুটার লিস্ট একটু রিডিং পড়তে হবে। রিডিং পড়লে ওইখান থেকে কিছু আইটেম পরীক্ষায় দিয়ে দিতে পারে যে এই আইটেমগুলো আপনার ইম্পোর্ট করা যাবে, এগুলো করা যাবে না। সেগুলোর নেচার গুলো পড়লে আসলে আনসার করা সম্ভব। যেমন আপনি কোনো এই যে যদি কোনো এক্সপ্লোসিভ হয়, হ্যাঁ, এক্সপ্লোসিভ কি হবে, নর্মালি ইম্পোর্ট করতে পারেন, তবে পারমিশন নিয়ে করা যাবে। বাংলাদেশ থেকে আপনি যেমন আপনি ইলিশ এক্সপোর্ট করা যায় না, তো সেক্ষেত্রে পারমিশন নিয়ে করা যায়, এরকম চিংড়ি করা যায় না, ওটা একটা লিস্ট আছে, সেই লিস্টটা জরুরি। আমি একটু দেখতেছি লিস্টটা এখানে নাই নাকি। মূল ইয়েটা আছে, প্রভিশন পলিসি, এক্সপোর্ট পলিসি চলে আসছে। আমি একটু সেটাকে একটু মিনিমাইজ করি, করে আরেকটা ওপেন করি, দেখি ইম্পোর্ট পলিসি। এই যে দেখা যাচ্ছে স্যার, আছে এখানে যে জি স্যার পরিশিষ্ট, আছে। পরিশিষ্ট এক, সাথে ম্যানুয়াল এটা আছে দেখবেন, পরিশিষ্ট এক, আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকা, পার্ট বি, তালিকা। তাই না? পার্ট বি এখান থেকে একটু পড়লে এই যে দেখেন মানচিত্র, বাংলাদেশের মানচিত্র সীমারেখা যেভাবে, এর ব্যতিক্রম কোনো মানচিত্র ইম্পোর্ট করা যাবে না। তারপর হরর বা অশ্লীল কোনো বইপত্র বা ভিডিও বা কোনো ম্যাগাজিন, এগুলো কি করা যাবে না, ইম্পোর্ট করা যাবে না। এই এই জিনিসগুলো এখানে বুঝতে পার, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এরকম জিনিসপত্র আপনি ইম্পোর্ট করতে পারবেন না, এখানে এগুলা বলা আছে। তাহলে এই লিস্টটা একটু রিডিং পড়লে পরীক্ষায় আপনি, যেমন এখানে দেখেন কি লেখা আছে, কি ইম্পোর্ট করা যাবে না, দুধের শুকুর শুকুর করতে হবে। তাই না? তারপর দেখেন এই যেখানে বলছে যে শব্দ নিয়ন্ত্রণ বিধিমালা, এটা তাহলে আমাদের দেশে 100 ডেসিবেলের বেশি মাত্রার হর্ন ইম্পোর্ট করা যাবে না, কিন্তু মার্কেটে দেখবেন যে ঠিকই 100 ডেসিবেলের উপরে মাত্রার কি পাওয়া যায়, ফন্ট পাওয়া যায়। হর্ন পাওয়া যায়। তার মানে এগুলো অবৈধভাবে ডিক্লেয়ার দিয়ে নিয়ে আসে, রাইট? সঠিক ডিক্লারেশন দেয় না, তাই না? ম্যানেজ করে নিয়ে আসে। এখানে এই যে দেখেন কেসিনো, তারপর চিংড়ি মাছ, এই এগুলা আপনার এগুলো ইম্পোর্ট করা যাবে না, এগুলো এখানে সব বলা আছে। এই লিস্টে একটু রিডিং পড়লে এখান থেকে পরীক্ষা আসতে পারে যে নিচের কোনগুলা আমদানি নিষিদ্ধ পণ্য, তাহলে আপনি জাস্ট ওখানে টিক মার্ক দিলেন, বা কোনটা আমদানি নিষিদ্ধ পণ্য না। আরটা হচ্ছে গিয়ে যে আপনার শর্ত সাপেক্ষে আমদানিযোগ্য পণ্য, এটাই যে উপরের দিকে লিস্টে পাওয়া যাবে। এটা আপনাদের ম্যানুয়ালে আছে, যেখানে দেখেন জাস্ট একটু হালকা ধারণা থাকলে পরীক্ষা আনসার করা যাবে। এই যে দেখেন পরিশিষ্ট একে নিয়ন্ত্রিত পণ্য, নিয়ন্ত্রিত পণ্য মিন্স এটা আনা যাবে কিন্তু কি সাপেক্ষে, শর্ত শর্ত সাপেক্ষে। সাপেক্ষে। এই যে দেখেন আফিম, আগার আগার, তারপর হচ্ছে এই ধরনের, তার মানে নেশা জাতীয় দ্রব্য, এগুলা কি শর্ত সাপেক্ষে ইম্পোর্ট করা যাবে, যাবে। ডিরেক্ট ইম্পোর্ট করতে পারবে না। এই যে পেট্রোলিয়াম পণ্য, এগুলোর কথা এখানে বলা আছে, এগুলো শর্ত সাপেক্ষে পারমিশন নিয়ে করতে হবে। তারপরে যে আমরা যে পুরাতন জাহাজ কিনে নিয়ে আসি বাংলাদেশে, আনি না স্যার? তাহলে কত বছরের বেশি পুরাতন জাহাজ আনা যাবে না, আনতে গেলে পারমিশন লাগবে, এগুলো সব এখানে বলা আছে। তারপরে পরীক্ষা আসার মতো হচ্ছে যে ওই যে আমরা যে অফিস ইকুইপমেন্ট, যেমন ফটোকপি মেশিন, প্রিন্টার মেশিন, এই যে জাহাজের ক্ষেত্রে দেখেন, দেখছেন জাহাজের, এগুলা এখানে বলা আছে। গাড়ি, কত বছর পুরাতন গাড়ি আনা যাবে না, এগুলো এখানে বলা আছে। একটু জাস্ট রিডিং পড়লে ওইখান থেকে একটু দু একটা আসতে পারে, এখানে এত সময় দেওয়ার কিছু নাই। শুধু এটুকু মনে রাখতে হবে যে কোথায় আমদানি নিষিদ্ধ পণ্য আছে, কোথায় শর্ত সাপেক্ষে আমদানিযোগ্য পণ্য আছে, সেই এরিয়াগুলা জানা থাকা লাগবে। এরপর দেখেন একটা জায়গায় লেখা আছে যে
অফিস ইকুইপমেন্ট কি অফিস ইকুইপমেন্ট যেমন ফটোকপি মেশিন, এগুলা ইউজড জিনিস আনা যাবে না, রিকন্ডিশন জিনিস আনা যাবে না। এই দুইটা লিস্ট আপনাদের ম্যানুয়াল থেকে একটু দেখে নিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে তাহলে ইম্পোর্ট পলিসি আমরা বললাম, ইম্পোর্ট পলিসি কি পড়তে হবে, এক্সপোর্ট পলিসি একই স্টাইলে, এখানেও কিছু জেনারেল ডেফিনেশন আছে, সেই ডেফিনেশন গুলা এই যে স্যাম্পল, ওইখানে যেরকম স্যাম্পল ইম্পোর্ট করার জন্য স্যাম্পল ছিল, এখানেও এই স্যাম্পলটা পড়তে হবে। এটা হচ্ছে এক্সপোর্টের জন্য স্যাম্পল, আপনি কি পরিমাণ স্যাম্পল এক্সপোর্ট করতে পারবেন সেইটা। এখানে একটা জিনিস খেয়াল করেন, এক্সপোর্টের ক্ষেত্রে দেখেন কিন্তু এটা এফওবি, এটা কি FOB এফওবি, কিন্তু ইম্পোর্টের ক্ষেত্রে কি ছিল, সিএফআর ছিল। কি ছিল, মার্ক করে দিয়েছিলাম, সিএফআর ছিল। তাহলে যদি এখন আপনি ইম্পোর্টটা মনে থাকে, এক্সপোর্টের ক্ষেত্রে এই যে মেডিসিনের ক্ষেত্রে এক্সক্লুডিং মেডিসিন, গুডস এক্সক্লুডিং মেডিসিন, মেডিসিন ছাড়া অন্য গুডস এর ক্ষেত্রে কত টাকা পর্যন্ত আপনি স্যাম্পল পাঠাতে পারবেন? 10,000 টাকা পর্যন্ত। $10,000 এফওবি ভ্যালু, কি ভ্যালু, এফওবি ভ্যালু। FOB ভ্যালু। এর ছাড়া এখানে দেখেন রেজিস্টার্ড এক্সপোর্টার উইদাউট এনএলসি, এই যে মেডিসিনের ক্ষেত্রে, এটা কি মেডিসিন, মেডিসিনের ক্ষেত্রে আবার লিমিটটা বেশি। মেডিসিনের ক্ষেত্রে কত, যদি আপনি রেজিস্টার্ড এক্সপোর্টার এলসি ছাড়া যদি আপনি দেন, তাহলে সেক্ষেত্রে কত, $70,000, $70,000। $70,000। তাহলে ওখানে ছিল 10,000, এখানে 70,000। ওকে। আর যদি 10% অফ টোটাল এলসি ভ্যালু অফ ম্যাক্সিমাম এত পার মেডিসিন, তাহলে প্রত্যেক মেডিসিনের জন্য সর্বোচ্চ কত, 15,000। 15,000, হুইচ এভার ইজ লোয়ার। তাহলে 10% এলসি ভ্যালু 10% অথবা ম্যাক্সিমাম 15,000 এর মধ্যে যেটা লোয়ার। তাহলে মেডিসিনেরটা আর হচ্ছে অন্যান্য গুডস, তাহলে এক্সপোর্টের ক্ষেত্রে আমরা কতটুকু স্যাম্পল পাঠাতে পারবো সেই জিনিসগুলো আমরা এখান থেকে জানলাম, তাই না স্যার? এবং এটা হবে এফওবি ভ্যালু, এটা কি ভ্যালু, FOB ভ্যালু। এফওবি ভ্যালু। তারপরে যে গার্মেন্টস এর ক্ষেত্রে কতটুকু, এই যে এখানে বলা আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যারা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড, লেদারের ক্ষেত্রে হচ্ছে কত পার্সেন্ট, কত ডলার ইয়ারলি, $30,000। আর $30,000 গার্মেন্টস এর ক্ষেত্রে 20,000। 20,000 এভাবে ভাগ করা আছে। এই লিস্টটা আপনাদেরকে একটু পড়তে হবে। এই যে আপনি যদি বাংলাদেশ থেকে মনে করেন আপনার সৌদি আরবে বা অন্য কোনো দেশে আপনার আত্মীয় স্বজন আছে বা কোনো ফ্রেন্ডের কাছে গিফট পাঠাবেন, তাহলে কত ডলার পর্যন্ত গিফট পাঠাতে পারবেন, $2,000 পর্যন্ত আইটেম ভ্যালুর গিফট পাঠানো যাবে, ঠিক আছে? তাহলে এই ইম্পোর্টের ক্ষেত্রে স্যাম্পল এবং এক্সপোর্টের ক্ষেত্রে স্যাম্পল দুইটাই কি ইম্পর্টেন্ট, এগুলো থেকে পরীক্ষা আসে। ওকে, এরপর বাকি হইলো কি কি জিনিস এক্সপোর্ট করা যাবে, কি কি জিনিস এক্সপোর্ট করা যাবে না, সেই জিনিসগুলা ওই যে স্যাম্পল এক্সপোর্টের জন্য কি কন্ডিশন গুলো এখানে ডিটেলসটা লিভার হইলো না, লিভার ডিটেলস আসছে, জায়গা অসুবিধা নাই। দেন লাস্টে যা পড়তে হবে আপনার কি কি জিনিস এক্সপোর্ট করা যাবে, কি কি জিনিস এক্সপোর্ট করা যাবে না শর্ত সাপেক্ষে, সেগুলা জানতো। সেগুলোরও দুইটা লিস্ট আছে, সেগুলোর কি দুইটা লিস্ট আছে। এই যে অ্যানেক্সার এক্সপোর্ট ব্যান্ড আইটেমস, মানে যেগুলো এক্সপোর্ট নিষিদ্ধ, প্রহিবিটেড, এক্সপোর্ট করা যাবে না, তার লিস্ট। এটা কোথায় আছে, অ্যানেক্সার 1 এক্সপোর্ট পলিসি অ্যানেক্সার 1 এ বলা আছে, রাইট? এখানে এই লিস্টটা বলা আছে, যেমন পাটের সিড বিক এক্সপোর্ট করা যাবে না, রাইস এক্সপোর্ট করা যাবে না, হ্যাঁ, তবে অ্যারোমেটিক রাইস করা যাবে, মানে সুগন্ধি চাল এক্সপোর্ট করা যাবে। কি করা যাবে, সুগন্ধি চাল এক্সপোর্ট করা যাবে, নর্মাল চাল এক্সপোর্ট করা যাবে না। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এক্সচেঞ্জ হইতে পারে, যেমন বাংলাদেশ গভর্নমেন্ট যদি ইন্ডিয়াকে দেয় বা মায়ানমারকে দেয় বা অন্য কোনো দেশে দেয়, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সেটা সম্ভব, কিন্তু গভর্নমেন্ট ছাড়া অন্য কেউ চাল এক্সপোর্ট করতে পারবে না। নর্মাল চাল, অ্যারোমেটিক চাল যেটা সুগন্ধি চাল সেটা পারবে। এখানে অনেক কিছু বলা আছে।
এই যে এখানে কি কি জিনিস করা যাবে না, এই যে অনিয়ন, গার্লিক, জিঞ্জার, এগুলা করা যাবে না। শ্রিম্প, চিংড়ি করা যাবে না, এক্সেপ্ট কি চিল, ফ্রোজেন এবং প্রসেস করা ছাড়া নর্মাল চিংড়ি এক্সপোর্ট করা যাবে না। প্রসেস করাটা এক্সপোর্ট করা যাবে। এখানে লিস্ট দেওয়া আছে, যেমন এই যে ফ্রগ, বাংলাদেশ থেকে আপনি কোনো প্রজাতির ব্যাঙ বা তার জীবন্ত হোক, মৃত হোক, অথবা এর পা আপনি কি করতে পারবেন না, এক্সপোর্ট করতে পারবেন না, এটা নিষিদ্ধ। এই জিনিসগুলা ইম্পর্টেন্ট। আর এইটুকু তো ইম্পোর্ট পলিসি আর এক্সপোর্ট পলিসিতে গেল। দেন আসছে হচ্ছে আপনার কাস্টমসের কয়েকটা ডেফিনিশন যেখানে মার্ক করা আছে। কার্গো ডিক্লারেশন বলতে কি বোঝায়, যেটাকে আগে বিল অফ এন্ট্রি বলতে এখন এটা কার্গো ডিক্লারেশন হয়ে গেছে। কার্গো ডিক্লারেশন মিনস ওই কি গুডসটা আসলো, এটা একটা পোর্টে আসার পর কাস্টমসকে কি করতে হয়, ডিক্লারেশন দিতে হয়, সেটাকে বলে কার্গো ডিক্লারেশন। এখান থেকে এই ডেফিনেশন গুলো পড়তে হবে, যেগুলো মার্ক করা আছে, সবগুলা না, এই অল্প কয়টা মার্ক করে দিছি সেগুলা। এই যে গুডস বলতে কি বোঝায়, এটা পরীক্ষা আসে, এই যে গুডসটা একটু মার্ক করে রাখেন। এই যে গুডস, গুডস বলতে কি বোঝায়, গুডস বলতে ভেহিকেল, লজিস্টিক ফ্রেট, ব্যাগেজ, ইলেকট্রনিক ডাটা, কারেন্সি, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এন্ড এনি আদার প্রোডাক্ট ডিক্লেয়ার্ড বাই দ্য বোর্ড। এগুলো হচ্ছে মিনস এনি ইমুভেবল প্রপার্টি। গুডস বলতে ইমুভেবল প্রপার্টি বুঝাবে, এবং এই নিচের এই ধরনের যে কোনো ক্যাটাগরির মধ্যে পড়বে, ঠিক আছে। এরপর পরীক্ষা আসে আপনার যে প্রভিশন, এটা ইম্পর্টেন্ট, 17 নাম্বারটা। কাস্টমস আইনের সেকশন 17-এ নিষেধাজ্ঞা দেওয়া আছে, কি কি জিনিস ইম্পোর্ট করা যাবে বা এক্সপোর্ট করা যাবে না, সেগুলো এখানে এই নাম সেকশন 17-এ বলা আছে। এরপর এইদিকে এত ডিটেলস আর পড়ার কিছু নাই। শেষের দিকে এসে যেটা আছে সেটা হলো কিছু পানিশমেন্ট। কিছু কি আছে, পানিশমেন্ট আছে। অ্যাসেসেবল ভ্যালু আমরা পড়েছি, অ্যাসেসেবল ভ্যালুর জন্য একটা আমরা ওইখানে শেয়ার করেছিলাম একটা কাস্টম ভ্যালুয়েশন বিধিমালা আছে, এই যে 2000, এটা আমরা আপনাদেরকে অ্যাসেসেবল ভ্যালু যেদিন ক্যালকুলেশন শিখাইছিলাম সেকেন্ড ডেতে, সেখানে আমরা পড়াইছিলাম, রাইট। আর লাস্টে এসে হচ্ছে গিয়ে আপনাকে শিখতে হবে যেটা, এই যেখানে ডিটি মিটি এগুলো আমরা অলরেডি শেখানো হয়েছে, এগুলো আপনি জানেন। যেটা করতে হবে সেটা হলো পানিশমেন্ট গুলো পড়তে হবে। কাস্টমস এর কিছু পানিশমেন্ট আছে, ভেরিফিকেশন পানিশমেন্ট অনেকগুলো, এত কিছু মনে রাখা যায় না, কিছু আপনারা যেটুকু পারেন এটা একটু দেখে নিবেন। এই যে সেকশন 171, এই ফাইন, এই কয়টা এরিয়া পড়লে কাস্টমস এর আপনাদের মোটামুটি আনসার করার মতো হয়ে যাবে। এর বাইরে পড়ে আসলে মনে রাখতে পারবেন না, এটা কাজে লাগবে না। কারণ এটা যে অল্প মার্কস, এই মার্কসের জন্য এখানে বেশি সময় দিলে এখান থেকে যে আপনি খুব পাস করার মতো অনেক মার্কস পেয়ে যাবেন তা না, এখানে 5-6 মার্কস হয়তো সর্বোচ্চ আপনি এখান থেকে আনসার করতে পারবেন। সেই জন্য আমরা এই সিলেক্টিভ যে এরিয়াগুলো বললাম এগুলো একটু মনে রাখতে হবে। আরেকটা জিনিস যেটা হলো কাস্টমস এর, তাহলে এইটুকু এরিয়া আমরা বুঝলাম যে কাস্টমস এর পড়ার জন্য এটা, এই ম্যাটেরিয়ালসটা আমি আপনাদেরকে শেয়ার করে দিব। আরেকটা জিনিস হলো আমরা ট্যাক্স পাস করার জন্য কি করতে হবে বলেন তো, কে বলতে পারবেন ট্যাক্স কিভাবে পাস করা যাবে? এই সাবজেক্টটা পাস করার জন্য কি করতে হবে? করতে হবে স্যার। ফোকাস দিতে হবে। প্র্যাকটিক্যাল ম্যাথ গুলোকে আগে জানতে হবে, মানে করতে হবে এরকম। এখানে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ। সেটা হলো কিভাবে পড়লে আমার পাস করার জন্য ম্যাক্সিমাম এরিয়াটা ইজিলি কভার করতে পারি, তাই না? জি স্যার। প্রথম হলো ভ্যাটের পার্টটুকু, এখানে আমাদের 40 ইজিলি পাওয়া যায়। কত পাওয়া যায়? 40 40 40। 40 পেলে আর পাস করতে কত লাগে? 10 10।
10 পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, ট্যাক্সের ইন্ডিভিজুয়ালের ম্যাথ আর কোম্পানির ম্যাথ, এই কোম্পানির দুইটা না এরিয়া, এই দুইটার ম্যাথ যেগুলো আসে সেটা যদি আমি করতে পারি, সেই ম্যাথ গুলাতে আমার এখানে 25 মার্কের মতো কভার করে, তাই না? 25 জি থেকে স্যার 30 মার্কস কভার করে। Yes, sir. তাহলে আমার এখানে 40 আর 30 কত হলো? 70 মার্ক। তাহলে কি আমার 5 মার্ক হয়েছে না হয় নাই? হয়ে গেছে স্যার হয়েছে হয়েছে। এখন সমস্যা হলো আপনারা আসলে এই দুইটা জায়গা, আমি যে জাস্ট দুইটা বললাম, যে ইন্ডিভিজুয়াল ম্যাথ বললাম আর কি বললাম, কোম্পানির ম্যাথ বললাম, রাইট? জি Yes, স্যার sir. এই দুইটা জায়গা বললাম, কিন্তু ম্যানুয়ালি কি এটা এই দুইটা চ্যাপ্টার না অনেকগুলো চ্যাপ্টার? Sir, অনেকগুলো আর chapter। অনেকগুলো মিলে তারপরে ইন্ডিভিজুয়াল গুলো হয়। অনেকগুলো ম্যাথ চ্যাপ্টার। সো আপনি যদি এই যে 7টা হেডের ইনকাম, তাই না, জি স্যার 7টা হেডের যে ইনকাম, সেই ইনকাম গুলা আপনি বইতে যেভাবে আছে এইভাবে একটা একটা করে এক এক ধরনের হেড অফ ইনকামের জন্য 10টা 20টা করে অঙ্ক করেন, এই স্টাইলে পড়লে পাস করা কঠিন। এই স্টাইলে পড়লে পাস করা কঠিন। আপনাকে যেটা করতে হবে, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট তৈরি করে ফেলতে হবে, যে এই ধরনের ইনকাম হলে এইভাবে আমাকে এইসব জিনিসগুলো জানতে হবে, এইটুকু জানলে ওই ধরনের ইনকামের উপর যা আসবে, যে কোনো ম্যাথ আসবে আমি করতে পারবো। আপনার 50টা ম্যাথ প্র্যাকটিস করার দরকার নাই। কথা কি বুঝতে পারছি? জি স্যার Yes, sir. তাহলে আপনার জি লাগবে কি স্যার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট লাগবে, রাইট? যেইটা জি স্যার ক্যাপচার করলে, একটা ফরম্যাট ক্যাপচার করলে, যেটা দিয়ে যেই কোনো জায়গা থেকে কোশ্চেন করলে আপনি ম্যাথগুলো আনসার করতে পারতেছেন, এইটা আপনাকে আয়ত্ত করতে হবে। ঠিক আছে? এখন মনে করেন এক একজন এক এক ভাবে পড়ায়। কেউ কি করে আপনাদের চ্যাপ্টার ধরে এক এক হেডস অফ ইনকাম ধরে ধরে আলাদা আলাদা করে আপনাকে পড়াইলো, কিন্তু আলটিমেটলি এইটার যদি টোটাল স্ট্রাকচার দাঁড় করে একটা ম্যাথের মাধ্যমে, বড় একটা ম্যাথের মাধ্যমে আপনাকে লিঙ্ক করে টোটাল এরিয়াটা একবারে বুঝাই দিত, তাহলে আপনার জীবনটা অনেক সহজ হতো। এটা দিয়ে আপনি সার্টিফিকেট লেভেল কেন, প্রফেশনাল লেভেল দেন, আপনার চাকরি জীবন বা আপনি যদি প্র্যাকটিস করেন, কনসালটেন্সি করেন, সেটাও আপনি পারপাস সার্ভ হবে। ওইভাবে আপনাকে তৈরি হইতে হবে। খুচরা 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 এক একটা পার্ট, একবার হাতির কান দেখলেন, একবার পা দেখলেন, একবার সুর দেখলেন, এভাবে পূর্ণাঙ্গ হাতিটা একসাথে না দেখলে হয় না। কথা কি বুঝতে পারছি? জি স্যার Yes, জি sir. স্যার এই জন্য আপনাদের যেটা করতে হবে, স্ট্রাকচার্ড ম্যাথ করতে হবে। 3-4টা ম্যাথ করলে হয়। যেমন ইন্ডিভিজুয়ালের জন্য একটা বড় ম্যাথ আছে, সেটা করলা। দেন হচ্ছে কোম্পানির জন্য আপনি 2টা করলেন, আর হচ্ছে ওই যে কনস্ট্রাকশন ছোট্ট থাকে, আর হচ্ছে পার্টনারশিপ ফার্ম, শেষ। তাহলে এই 3-4টা ম্যাথ করলেই যত জায়গা থেকে আপনার কোশ্চেন আসুক না কেন, সব আনসার আপনি করতে করে ফেলতে পারবেন। পারবো। তাহলে আপনাকে যদি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, সেখান থেকে ওই ম্যাথটা করতে গেলে, এখন এক একজনের এক এক ধরনের ইনকাম থাকবে, এমপ্লয়মেন্টের এক একটা টার্মস থাকবে, আরেকজন থাকবে না, আরেকজনের ভিন্ন ধরনের থাকবে। তা আপনি যদি ম্যাথ এরকম 10টা করেন, তাহলে এক একটা এক এক রকম থাকবে। কিন্তু যদি একটা স্ট্রাকচার থাকে যে এই টোটাল এরিয়ার বাইরে আর কিছু নাই, তাহলে কি আপনার জন্য লাইফ সহজ না কঠিন, স্যার? জি স্যার সহজ। জি হয়ে স্যার যাবে, ইজি sir. এই জায়গাটা আপনাদেরকে করতে হবে। এই যদি এই 2টা ম্যাথের টোটাল স্ট্রাকচারটা কভার করতে পারেন, আপনাদের মানে এক্সামে পাস করাটা, এটা কেউ ঠেকাই রাখতে পারবে না। কথা কি বুঝতে পারছি? জি স্যার Yes, sir. এখন হয় কি, ওই ম্যানুয়ালে একটা ছোট ম্যাথ দেখছেন, ওইখানে একটা ম্যাথ দেখছেন, এরকম আপনি কি করেন, বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট ম্যাথ করেন, কিন্তু ওইখান থেকে যদি একটা শব্দ এদিক সেদিক হয়ে ভিন্ন টার্মস এসে কোশ্চেনটা হয়, আপনি আর পারছেন না, কারণ ওই ধরনের কোশ্চেন আপনি প্র্যাকটিস করেন নাই, তাই না? Yes, sir. কিন্তু যদি আপনি একটা পেজে টোটাল ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের স্ট্রাকচারটা থাকে, কোনটা হইলে কি হবে, কোনটা হইলে কি হবে, তাহলে আপনার জন্য কি, আবার ম্যাথ আবার 50 রকম হোক না কেন, তাহলে ওই টোটাল এরিয়ার বাইরে কি আর হবে? না, sir. এর ভিতরে থাকবে। তাহলে ম্যাথটা করতে হবে এভাবে। কথা বুঝতে পারছি? Yes, sir. তাহলে পাস করাটা সহজ। তাহলে ম্যাথ গেল, এর বাইরে আপনাকে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন আনসার করতে হবে না, থিওরিটিক্যাল। তো সেগুলোর জন্য কিছু হাতের কাছে বই খাতা আছে, খাতা কলম আছে? Yes, sir. জি স্যার স্যার আছে। তাহলে একটু লিখে নেন। নাম্বার 1 হচ্ছে চার্জ অফ ইনকাম। কি চার্জ অফ Charge of income. ইনকাম ট্যাক্স, এটা দিবেন নাম। তারপর হলো রেজিস্ট্রেশন, তারপর কি আছে,
রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন, অ্যাডভান্স ট্যাক্স, কি অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স থেকে ছোট ছোট ম্যাথ আসে, ছোট ছোট ম্যাথ আসে, অ্যাডভান্স থেকে ছোট ছোট থিওরিটিক্যাল পার্ট আসে, এটা পড়তে হবে যে অ্যাডভান্স ট্যাক্স কত, ইনকাম হলে কোন স্ল্যাব হলে কি হইলে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে, কার দিতে হবে, কত দিতে হবে, কয়টা কোয়ার্টারে দিতে হবে, আর যদি কম দেয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। ওই জায়গাগুলো পড়ানো হয়েছে নিশ্চয়ই আপনাদের নাকি? ক্লাস তো শুরুই হয়নি, গেল। তাহলে অ্যাডভান্স ট্যাক্স লাগবে। তারপর রেসিডেন্ট নন রেসিডেন্টের ক্যালকুলেশন লাগবে, কি লাগবে? রেসিডেন্ট নন রেসিডেন্ট। রেসিডেন্ট নন রেসিডেন্টের একটা হচ্ছে ক্যালকুলেশন বের করা যায় সে রেসিডেন্টে পড়তেছে না নন রেসিডেন্ট, এটা একটা। আরেকটা জি হচ্ছে স্যার। রেসিডেন্ট নন রেসিডেন্টের ইনকামটা কিভাবে ইনকাম ট্যাক্সে শো করতে হয়, রাইট? যদি রেসিডেন্ট হয় তাহলে সেক্ষেত্রে তার সারা পৃথিবীর ইনকাম বাংলাদেশে দেখাইতে হবে, আর যদি নন রেসিডেন্ট হয় শুধুমাত্র বাংলাদেশের পার্টটুকু দেখাইতে হবে। এইভাবে পরীক্ষা কোশ্চেন আসবে, তার এই জায়গায় ইনকাম আছে, ওই দেশে ইনকাম আছে, এই দেশে ইনকাম আছে, তারপর বললো যে সে বাংলাদেশে এতদিন ছিল, তাহলে আপনাকে ওখান থেকে বের করতে সে রেসিডেন্ট না নন রেসিডেন্ট। যদি রেসিডেন্ট হয় তাহলে তার বাংলাদেশের ইনকাম প্লাস আউটসাইডের ইনকামও আসবে, যদি নন রেসিডেন্ট হয় তার শুধুমাত্র কোন ইনকামটা আসবে? বাংলাদেশ ইনকাম। বাংলাদেশের ইনকাম। বাংলাদেশে যতই হ্যাঁ, আছে সেই income। এইগুলা ছোট ছোট ম্যাথ পরীক্ষা আসে, বুঝতে পারছি কিনা? তাহলে অ্যাডভান্স ট্যাক্সের এরিয়াটা ইম্পর্টেন্ট, রেসিডেন্ট নন রেসিডেন্টের এবং রেসিডেন্ট নন রেসিডেন্টের ইনকাম কিভাবে কনসিডারেশন আসবে, ইনকাম ক্যালকুলেশন সেটা আসবে, ক্লিয়ার? জি স্যার। এরপর হচ্ছে রিটার্ন, রিটার্ন সাবমিশন, হ্যাঁ। দেন হচ্ছে আপিল, ট্রাইব্যুনাল, ফাইন পেনাল্টি, আপিল, ট্রাইব্যুনাল, ফাইন, পেনাল্টি। Penalty, এই জায়গাগুলো হচ্ছে আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো থেকে থিওরিটিক্যাল পার্টটা ম্যাক্সিমাম কভার করবে। এর বাইরে কি আছে? ওই যে আপনাদের শিডিউলের মধ্যে যেমন কয়েকটা শিডিউল আছে ইম্পর্টেন্ট, থার্ড শিডিউল, রাইট? তারপর হচ্ছে আপনার সেভেন শিডিউল, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে পড়তে হবে। ডেপ্রিসিয়েশন, এগুলো বলা আছে কোথায়? থার্ড শিডিউলে বলা আছে। এই জায়গাগুলা গোছা যদি পড়েন দেখবেন যে আপনার পাস করার জন্য ম্যাক্সিমাম এরিয়াটা আস্তে আস্তে আপনি অল্প সময় কভার করে ফেলতে পারবেন। সিলেক্টিভ ওয়েতে কি টেকনিকে পড়লে পুরো চ্যাপ্টারটা সামারিটা আপনি এক পেজে চলে আসবে, এইভাবে আপনাকে পড়তে হবে। আপনার ওই ম্যানুয়ালের মধ্যে মার্ক করে ফেলতে হবে যে হ্যাঁ এটা, এগুলা এরকম ফাইন পেনাল্টি গুলো পড়তে হবে। কি করতে হবে? ফাইন পেনাল্টি গুলো পড়তে হবে। এই যেভাবে থিওরিটিক্যাল পার্টটা যায়। আর ম্যাথের ক্ষেত্রে বললাম হাজার হাজার ম্যাথ করে লাভ নাই, হাজার হাজার ম্যাথ করে লাভ নাই, ম্যাথের বেসিকটা আপনার দরকার। সেই জিনিসগুলা আপনাদের ক্লাসগুলো গোছায় যাক। আপনারা পরে ওই হালিম স্যারের সাথে আলাপ করলে, যেটা অন্যান্য ব্যাচগুলো তো করেছি, সেটা হচ্ছে ওই ইন্ডিভিজুয়াল এবং কোম্পানির যে ম্যাথ, এইটার জন্য দুইটা দুইটা করে চারটা ক্লাস এডিশনাল আমি নিয়ে দিয়েছিলাম, যেটাতে আপনাদের টোটাল ম্যাথের এরিয়াগুলা, ইন্ডিভিজুয়াল এবং কোম্পানি ম্যাথের এরিয়াগুলো ফুল কভার হয়ে যায়। ওইখানে 25 থেকে 30 মাস পাওয়ার ফুল কনফিডেন্স চলে আসে। কথা বুঝতে পারছি স্যার? জি স্যার। আপনাদের ক্লাসগুলা আপনারা ওই যে যিনি সিআর আছেন উনি ইয়ের সাথে আলাপ করতে পারেন, কার সাথে? হালিম স্যারের সাথে আলাপ করলে যে স্যার আমাদেরকে একটু ট্যাক্সের জন্য আমাদেরকে কি করবেন, আনোয়ার স্যারের ইন্ডিভিজুয়াল এবং এর জন্য চারটা ক্লাস দেন, উনি আমাদের এটা একটু করে দিক, তাহলে ওইটা কভার হয়ে যাবে। উনি অনেক হেল্পফুল, আপনারা বললে ওইটা ইয়ে করে। আচ্ছা, আমি এখন আপনাদেরকে আজকের ম্যাটেরিয়ালসটা ইয়েতে দিয়ে দিচ্ছি, বক্সে দিয়ে। চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। প্লাস দেখি, আমি একটু ওয়েট করেন, আমি দেখি ওই যে ম্যাথের কোশ্চেন দিতে পারি কিনা, দুইটা কোশ্চেন, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল আর কোম্পানির কোশ্চেন দিতে পারি কিনা, একটু ওয়েট করেন, আমি একটু বের করি, হ্যাঁ? কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ স্যার, সমস্যা নেই। স্যার স্পেসিফিকেশন দিলে ভালো হতো স্যার। দিই তাইলে, মানে আমার এটা দেওয়ার মানে হচ্ছে আপনি এটা বোঝা যে আসলে আপনাকে কি স্টাইলে ম্যাথ করতে হবে। পড়তে হবে, রাইট?
আসসালামু আলাইকুম স্যার। জি স্যার ওই যে চ্যাপ্টার 23-এ মানে ভ্যাটের অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এইগুলো কি করব স্যার? এক্সাম্পল এটা হলো যে আপনার যে ইয়েটা কি বলে আন্ডারস্ট্যান্ডিংটা ওইটা ক্লিয়ার করার জন্য আপনি রিডিং পড়লে দেখবেন যে আন্ডারস্ট্যান্ডিংটা যা পড়েছেন ওই বেসিক দিয়ে ওগুলো সব আনসার করতে পারছেন, ঠিক আছে? পড়লে হবে কি আপনার জি ওই এটা শার্প হবে, নলেজটা কি হবে, স্যার, ভালো হলো। sharp ঠিক হবে। আছে স্যার, ধন্যবাদ। পড়লে কোনো লস নাই, পড়লে কোনো লস নাই। একটু দেখি কোথায় রাখলাম। এখান থেকে একটা কোশ্চেন গেছে কিনা ইন্ডিভিজুয়াল, জি স্যার আসতেছে। এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন 5 পেজ, কত পেজ একটা কোশ্চেন, কত পেজ 5 পেজ। তাই? এইটাতে স্ক্রিনটা দেখা যাচ্ছে, Yes, স্যার। জি স্যার। এইটা একটা ইন্ডিভিজুয়ালের ম্যাথ। এই ইন্ডিভিজুয়াল ম্যাথের মধ্যে সব ধরনের ইনকাম কভার করছে, দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট কি দেওয়া আছে, ইনকাম ফ্রম Come from এমপ্লয়মেন্ট employment. এইভাবে। ওকে, দেন সেকেন্ড পেজে ইনকাম ফ্রম ব্র্যান্ড কি, ইনকাম Income from ফ্রম rent. ব্র্যান্ড, তারপর ইনকাম ফ্রম Agriculture. এগ্রিকালচার, আপনার সব এখানে কভার করা আছে। এরপর ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম আদার সোর্স, ডিমড ইনকাম, ইনকাম ফ্রম পার্টনারশিপ ফার্ম। তাহলে একজন ইন্ডিভিজুয়ালের যত ধরনের ইনকাম হইতে পারে সব কাভার করে একটা ম্যাথ করা। এখানে কয়টা ম্যাথ, একটা ম্যাথ। এই একটা এক ম্যাথে আপনার ইন্ডিভিজুয়ালের সকল এরিয়া কভার হয়ে যাবে। করে, হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো আপনাকে এইভাবে প্রিপারেশন নিতে হবে। আমি দেখি একটু কোম্পানির ম্যাথ গুলো আছে কিনা একটু চেক করি, একটু ওয়েট করেন, হ্যাঁ। পেয়েছি। তো এখানে 4টা কোশ্চেন আছে, কয়টা কোশ্চেন, একটা কোশ্চেন। একটা 4টা কোশ্চেন দিচ্ছি। এই কয়টা জিনিস প্র্যাকটিস করলেই আপনার পাস করার চান্স হয়ে যাবে, হ্যাঁ। এগুলো যদি করতে পারেন, এই যে কোম্পানিটা দিয়ে দিলাম, এটা একটু ওপেন করে দেখাই। এটার মধ্যে কোম্পানি স্ক্রিনে শেয়ার করে দিই, তাহলে বুঝতে পারবেন। দেখা যাচ্ছে স্ক্রিনে স্যার? জি স্যার। Yes, sir. এই- এইটা হচ্ছে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ম্যাথ। কিসের ম্যাথ? ফার্মাসিউটিক্যাল কোম্পানি। Pharmaceutical. এটার মধ্যে দেখেন অনেক ট্রানজেকশন অভাব নাই, রাইট? তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে এটা একটা ফুড ইন্ডাস্ট্রি ম্যাথ। Food industry. দেন হচ্ছে একটা কসমেটিক, তাহলে একটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল, একটা ফুড, আর একটা Cosmetic. কসমেটিক। 3টা ম্যাথ এখানে। এর বাইরে হচ্ছে কনস্ট্রাকশন বিজনেসের, ওই যে যেগুলো আপনার আহ, যেমন আপনার একটা ব্রিজ কালভার্ট বিল্ডিং তৈরি করে, তাহলে সেখানে কি হয় 3 বছর 4 বছর 5 বছর লাগে না? সেগুলোর ক্ষেত্রে কিভাবে ইনকামটা ক্যালকুলেশন হয়, কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন হয়, সেটার জন্য এটা। স্যার আর এইটাতে লাস্ট, কি অ্যান্সার ওইটার সাথে দেয়া? না, তারপর Answer হচ্ছে like যে a এই পরের যেটা, এটা আপনাদের লাগবে না, এটা দেওয়া। এটা হলো আপনার একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ম্যাথ। আপনাদের এটা প্রফেশনাল লেভেলে লাগবে, আপনাদের এই লেভেলে ওরকম নাই, ঠিক আছে? তো এখান থেকে যে প্রথম 4টা ম্যাথ আপনাদের প্রয়োজন, তাহলে এই 4টা ম্যাথ যদি করেন, আর হচ্ছে এখানে যে ইন্ডিভিজুয়াল একটা ম্যাথ, এই 5টা ম্যাথ করলে আপনার টোটাল ট্যাক্সের ম্যাথ কাভার, আর কিছু বাদ থাকবেন। কথা কি বুঝতে পারছি স্যার? Yes, sir. ওকে। তো পাস করতে বেশি সময় লাগে না,
গোছায় পড়লে 1 মাস 1.5 মাসেই আপনার প্রিপারেশন নেওয়া সম্ভব। তো আপনাদের ম্যাটেরিয়ালস গুলো আমি দিয়ে দিলাম, আপনারা একটু বাসায় পড়াশোনা করেন। আর ভ্যাটের আরেকটা জিনিস হচ্ছে, যে কোনো অনলাইন সাইটে রেজিস্ট্রেশন নিয়ে এখন থেকেই পরীক্ষা দিতে থাকেন, পরীক্ষার আগ পর্যন্ত চ্যাপ্টার ওয়াইজ দেন, ফুল সাবজেক্ট দেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথায় আপনার প্রবলেম হচ্ছে, কোন জায়গাটায় সমস্যা হচ্ছে। এটা আপনি বাসায় বসে বুঝতে পারবেন, পরীক্ষার হলে গিয়ে সারপ্রাইজ হওয়াচ্ছে, তাই না? এটা বিভিন্ন সাইট পাওয়া যায়, আমি মনে হয় একটা শেয়ারও করছিলাম, আরো এর বাইরেও আরো 2 একটা সাইট আছে। ওগুলো আপনার খোঁজ নিয়ে সেগুলোতে যেটা ভালো লাগে সেখানে তারা পরীক্ষা দিবেন। পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নাই। অনেক পড়াশোনা করছেন, পরীক্ষা না দিলে যেটা হবে, আপনি পরীক্ষার সময় উইদিন দ্য টাইমের মধ্যে এটা করতে পারেন কিনা, বা তখন অ্যাপ্লিকেশনটা করতে পারেন কিনা, সেগুলো খুবই জরুরি। ঠিক আছে, এই জন্য পরীক্ষা দিবেন, বারবার পরীক্ষা দিবেন। এইগুলো ছিল আপনাদের জন্য এই কাস্টমস এর পার্টটুকু। আপনি একটু ভালোভাবে পড়াশোনা করেন, ইনশাল্লাহ আপনারা পাস করে যাবেন। আর কারো কিছু যদি বলার থাকে বা কোশ্চেন থাকে, তাহলে সেগুলো আমরা আলাপ করতে পারি। কারো কি কোনো স্যার কোশ্চেন আমাদের আছে? স্যার আপনি বললেন স্যার ওই যে সবগুলো ম্যাথ একসাথে একটা স্ট্রাকচার আছে স্যার, এটা একটু দিলে ভালো হতো স্যার, আমরা ম্যাথ গুলো প্র্যাকটিস করতে সুবিধা হতো, এলোমেলো না করে দিনাই, স্যার। আপনি যেভাবে স্যার আপনি বললেন না স্যার ওই যে 7টা স্টেপে যে আমরা ম্যাথ করবো, প্রথম রেড এগ্রিকালচার সবগুলো মিলে আপনার একটা ফরম্যাট আছে স্যার, ওই ফরম্যাটটা স্যার আমরা তো জানি না স্যার, এভাবে বললে কোশ্চেন ভালো হতো। গুলা ওইটার জন্যই কোশ্চেন গুলো আপনাকে শেয়ার করে দিয়েছি, ঠিক আছে? ওগুলো একটু বাসায় পড়েন, প্র্যাকটিস করতেছেন, তাইলে বুঝবেন যে আপনি যে ম্যানুয়ালে পড়তেছেন, হ্যাঁ, ওইটা দিয়ে আপনি এটা কতটুকু কভার করতে পারতেছেন। কথা বুঝছেন কিনা? Yes, sir. জি। আর কারো কোনো কোশ্চেন আছে? নাই। ওকে, তো দোয়া করি আপনারা সবাই ভালোভাবে পরীক্ষা দেন, পাস করেন। এবার তো পরীক্ষার অনেক সময় আছে হাতে, নাকি? Yes, sir. মে মাসে জি yes, sir. স্যার। তাহলে সাবজেক্টটা বাড়াইতে হবে। আগে যেই বছরে 3 মাস সময় পাইতেন একটা সাবজেক্টের জন্য, এখন বেশি পাচ্ছেন। হ্যাঁ, এখন নাম্বার অফ সাবজেক্ট বাড়াই দিবেন, তাই না? Yes, পরীক্ষা দিবেন। জি, সবাই স্যার ভালো থাকবেন, এখন আসসালামু আলাইকুম। জি, নেক্সট ইয়ার বলেন। থেকে কি স্যার এমনই হবে, মানে একটা ম্যাম আছে দেন তারপর 3 মাস পর পর? বছরে এটা মে মাসে হয়তো বিভিন্ন কারণে দিয়েছে, এটা একটু ঠিক করে বছর 3টা পরীক্ষা হবে, টাইমটা হয়তো একটু চেঞ্জ হবে, সমান করবে একটু। এখানে প্রথম পরীক্ষাটা একটু সময় বেশি যাচ্ছে, রাইট? এটা ওরা অ্যাডজাস্ট করে ফেলবে নেক্সট ইয়ার থেকে, কিন্তু বছর 3বার হবে, ঠিক আছে, 4বার হবে না। স্যার, একটা সাজেশন লাগতো স্যার আপনার কাছ থেকে। স্যার আমার জি। খালি ট্যাক্সটাই বাকি আর কি, সিএল এ। তো স্যার আমি হুম। প্ল্যান করতেছিলাম প্রফেশনাল লেভেলটাও স্টার্ট করতে। তো স্যার একটু সাজেশন করবেন, মানে আমি কোন সাবজেক্টটা একটু আগে নিব? আমার একটা মানে লাগছে, যেহেতু আর্টিকেলশিপে গেলে একটু ফার্মে একটু প্রেশার থাকবে, সো একটু আমি একটু কঠিন বলি, গুলো নিতে সেটা হচ্ছে হবে। যে কঠিন সহজ না, কোর সাবজেক্ট। আপনি পড়াশোনা করার সময় সি এর যে কোর সাবজেক্টগুলো, যেগুলো আপনাকে ভ্যালু বেশি ক্যারি করবে, সেই সাবজেক্টগুলো আপনাকে আগে পাস করতে হবে, হ্যাঁ। তাহলে দেখবেন যে ফার্মে গেলে আপনি একটু হাই কোয়ালিটির ক্লায়েন্ট গুলাতে আপনাকে অ্যাক্সেস দিবে। কথা বুঝতে পেরেছি? জি স্যার। যেমন আপনি ওই অ্যাকাউন্ট, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা দিবেন, ঠিক আছে, অ্যাকাউন্টিংটা দিবেন, তারপর হচ্ছে ট্যাক্স দিবেন, তারপর হচ্ছে আপনি এফএম দিবেন। এই 3টা হচ্ছে কোর সাবজেক্ট, ঠিক আছে। এই 3টা সাবজেক্টের মধ্যে আবার আপনি চুজ করতে পারেন শুরুর দিকে, ঠিক আছে। এগুলা পাস করে আসলে ফার্মে আপনাকে একটু আলাদাভাবে ভ্যালু করবে, আপনাকে ভালো ক্লায়েন্টে এঙ্গেজ করবে, ভালো কাজে এঙ্গেজ করবে, ক্লিয়ার? জি স্যার। স্যার আমি এখন ওই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা নিতে যাচ্ছিলাম, যেহেতু আমি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের, একটু বুঝতে সেটাই তো বললাম আমি। ইজি হবে। আমি আমি তো 3টা সাবজেক্ট কথা বললাম। আর স্যার ওই অ্যাকাউন্টিং ট্যাক্সটা দেন পরে নিলাম, যেহেতু আগে সিএল এর এই ট্যাক্সটা শেষ করি। আপনি একবার বলছিলেন যে মানে হ্যাঁ। ট্যাক্স পাস করে সাথে সাথে পিএল এর ট্যাক্সটাও নিয়ে ফেলতে, তাহলে আরো ইজিও হুম, হবে। So, এবার আসেন বুদ্ধিটা হইলো, আপনি যখন ট্যাক্সটা এখন পড়ছেন, হ্যাঁ, তা আপনি পিএল এর ট্যাক্সটা আপনি পরীক্ষা দিবেন, পাস করেন বা না করেন, ক্লাস করবেন, পরীক্ষা জি দিবেন, স্যার। পাস করেন বা না করেন, তাহলে আপনার কি হইলো, এক্সপিরিয়েন্সটা হয়ে গেল। হ্যাঁ দেন হ্যাঁ। পরের টাইমে না, এবার না আসলেও পরের টাইমে পরীক্ষা দিলে পাস করে যাবেন। কথা বুঝতে পারছি কিনা? জি স্যার। কারণ এটা ফ্লোর মধ্যে থাকবেন। জি।
আর আচ্ছা ঠিক আছে স্যার। জি স্যার, ক্লিয়ার। আর কারো কোনো কোশ্চেন আছে? আর স্যার অ্যাকাউন্টিং এর যে বিষয়গুলা, আহ, মানে আমি আবার একটু স্যার সরি, এই জিনিসটা এখানে রেলেভেন্ট না, মানে আমার মাঝে হুম। মধ্যে আবার মনে হয় যে এসিসি এর দিকে যাবো কিনা, কারণ যেহেতু ওটাও একটা গ্লোবাল ডিগ্রি, যদি ইনকেস বাইরে যেতে চাই, পরে আবার চিন্তা করছে না সিএ যে পড়াশোনা, এই আইএফআরএস আইএএস, এগুলো তো ইন্টারন্যাশনাল, এটা সিএ তে যা পড়বো এসিসি তেও সেম পড়বো। সেখানে আমি কিভাবে নিজেকে তৈরি করতাম যাতে করে এসসিসিএ কেন লাগবে আপনার? আপনি তো বাইরের সি- ক্ষেত্রে আর কি স্যার। বাংলাদেশ থেকে যদি সিএ পাশ করেন, জি তাহলে স্যার। তো আপনি আইসিডব্লিউ ইংল্যান্ডের মেম্বার হিসেবে আপনি নিজেকে রিকগনাইজ করতে পারবেন। সো আলাদা করে আপনি কেন করবেন? যারা এসএসসি পাস করে তারা আমাদের এখানে এসে একটা লেভেল এক্সামিশন পায়, পরে দুইটা লেভেল পড়তে হয়। তা আপনি যেটা আপনার এটার চেয়ে কম ভ্যালু, সেইটাতে কেন আবার যাবেন? কথা বুঝতে পারছি কিনা? স্যার ওই মিডল ইস্টের দিকে আমাদের তো এটা তো জানি আইসিডব্লিউ, তারপরে অস্ট্রেলিয়া, ওখানে একটু ইজি অ্যাক্সেস হুম। আছে। বাট যদি মিডল ইস্টের দিকে যাই, ওখানে আবার খালি ওই তো মিডল পাকিস্তান ইস্টে আর গেলে কি ইন্ডিয়া। সমস্যা? মিডল ইস্টে গেলে তো কোনো সমস্যা নাই। আপনার আইসিডব্লিউ মেম্বারশিপটা হয়ে গেলে, হ্যাঁ, তো তো ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন। সো আপনি তো বাংলাদেশে বাইরে টোটাল আমাদের চার্টার অ্যাকাউন্টেন্ট চাকরি করতেছে বাংলাদেশের বাইরে প্রায় 170 জন। কতজন? 170। জি স্যার। 170। এর মধ্যে মেজর অংশ আছে আপনার হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ায়, কানাডায়, ইউকে। ইউকেতে আছে 50 জনের মতো, ঠিক আছে। অস্ট্রেলিয়া কানাডা মিলে এখানে প্রায় 60-70 জন। ইউএসএ তে আছে, আপনার মিডল ইস্টে অনেক আছে, সৌদি আরব আছে, বিভিন্ন কান্ট্রিতে আছে। তো ইন্দোনেশিয়া আছে, আপনার ফিলিপিনে আছে। তো আপনার এইটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন। আপনি আইসিডব্লিউ যখন হয়ে যাবেন, মেম্বারশিপটা নিয়ে নিবেন, তাতে আপনার ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন। সো আপনার আর তো প্রবলেম থাকতেছে না। তো ওটা আইসিডব্লিউটা ছাড়া হবে না, মানে আবার দুইটা পেপার না কয়টা পেপার পাস করে, এটা আবার একটা স্ট্রেস না, নেওয়া ওইটা হবে। ওখানে ওইখানে পাস, দুইটা পেপার পাস করতেন আপনি, এটা ভুল বলছেন। সেটা হলো আচ্ছা। আপনি যেটা করতে হবে, এখান থেকে বাংলাদেশ থেকে পাস করার পর ওইখানে একটা, ওই যে আপনারা যেরকম ইন্টার্নশিপ রিপোর্ট সাবমিট করেন না, জি স্যার। হ্যাঁ, এরকম একটা রিপোর্ট সাবমিট করতে হয়। সাবমিট করলে আপনাকে ওইখানে মেম্বারশিপ দিবে। পার্থক্যটা কোথায়? বাংলাদেশেও যদি বাংলাদেশের বাইরের কোনো দেশের চার্টার অ্যাকাউন্টেন্ট বাংলাদেশে আসে মেম্বারশিপ নিতে হয়, অনেকে ইংল্যান্ডের চার্টার অ্যাকাউন্টেন্ট বাংলাদেশে মেম্বারশিপ নিবে, হ্যাঁ। সে নিতে পারবে। তার কি করতে হবে? তাকে প্র্যাকটিস করতে হইলে, সিএ ফার্ম করতে হইলে, অডিট রিপোর্ট সাইন করতে হইলে তাকে বাংলাদেশের ট্যাক্স এবং ল পাস করতে হবে, ঠিক আছে। ঠিক তেমনি বাংলাদেশ থেকেও আপনি চার্টার্ড হিসেবে পাস করে যাওয়ার পর আপনি মেম্বারশিপ নিলেন আইসিডব্লিউর, ওইখানে গিয়ে যদি আপনি অডিট করতে চান, অডিট প্র্যাকটিস করতে চান, সিএ ফার্ম প্র্যাকটিশনার হিসেবে রিপোর্ট সাইন করতে চান, তাহলে এডিশনাল আপনার পরীক্ষা দিতে হবে। আপনি তো ওইখানে কি সিএ ফার্মে প্র্যাকটিস করবেন না চাকরি করবেন? স্যার জবের ক্ষেত্রে স্যার, ডিরেক্ট জবের জবের। ক্ষেত্রে তো ওটা ওগুলো লাগবে না। জবের ক্ষেত্রে হ্যাঁ। জাস্ট মেম্বারশিপ হয়ে গেলে শেষ। ওখানে কোনো পরীক্ষা দিতে হয় না। ও মানে ম্যাম, আমি যদি প্র্যাকটিস না করি তাহলে আমার এইসব এক্সাম দেওয়া লাগবে না। লাগবে না, শুধু ওই যে রিপোর্টটা জমা দিলে ওরা মেম্বারশিপ দিয়ে দিবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, এটা আমার অনেক কনফিউজ। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। আহ, আমি কি বাহিরে আর্টিকেলশিপ করতে পারবো? আর্টিকেলশিপ বাইরে যেটা আর্টিকেলশিপ? আমাদের এএল, যেটা আমাদের এএল এর তো পিএল পাস করার পর তো এএল তো আর্টিকেলশিপ আন্ডারে করতে হবে। কোনো বাহিরে কোনো ফার্মে আর্টিকেলশিপটা করতে পারবো? ওইখান থেকে করে এক্সাম দিতে পারবো? আপনি বাংলাদেশের রেজিস্ট্রেশন নিয়ে এই প্রসেসে আসেন, তাহলে রেজিস্ট্রেশন আর্টিকেলশিপটা বাংলাদেশ থেকেই করতে হবে আপনাকে, ঠিক আছে। আর যদি অন্য দেশ থেকে কোনো সিএ ফার্মে পড়াশোনা করে বাংলাদেশে আসেন, ওইখানে মেম্বারশিপ হয়ে আসলে ওইখানে যেই আর্টিকেলশিপ করেছেন সেইটা আপনাকে এখানে রিকগনিশন দিবে। কিন্তু এখানে আর্টিকেলশিপ শুরু করে অর্ধেক ওইখানে অর্ধেক এরকম করবে না, ঠিক আছে। আবার আপনি এখান থেকে মনে করেন সি এর পার্টলি কোয়ালিফাই করলেন, আপনি ইউকে তে যান, বিভিন্ন দেশে গেলে সেখানে যখন আবার এসএসসি পড়তে যাবেন, কেউ যদি ওখানে গিয়ে মনে করেন আমার সি এখানে কমপ্লিট করতে পারছি না, ওইখানে গিয়ে আমি এসএসসি পড়বো, তাহলে এই যে বাংলাদেশ থেকে পাস করছেন যেগুলা, সেগুলো আপনি এখান থেকে সার্টিফিকেটটা নিয়ে গেলে সেখানে আপনি এক্সামিশন পাবেন, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। তো সবাই ভালো থাকবেন। আর কেরিয়ার ডেভেলপমেন্ট বা পড়াশোনা নিয়ে কারো যদি কোনো প্রয়োজন, যে কোনো সময় প্রয়োজন হয়, আমাকে একটু হোয়াটসঅ্যাপে টেক্সট করেন, ফোন না করে টেক্সট করলে আমি আমার সময় মতো ফিডব্যাক দিব, ঠিক আছে। Yes, sir. ওকে জি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।